আবার জয়েন করে লিভ নিছে, মেবি একটু পর আবার এসে জয়েন করবে। তো আমরা সিরিয়ালি সবার সাথে সবাই একটু পরিচিত হই। আমরা প্রথমে কথা বলি এমডি সুমন, আপনি মেবি অনলাইনে ইয়েতে আছেন, মাইক্রোফোন অন আছে। আপনি আপনার নিজের সম্পর্কে আপনার নাম, হোম ডিস্ট্রিক্ট, পড়াশোনা কোথায় করেছেন অথবা করতেছেন, আর যদি জব করে থাকেন কোথায় করেন, এই সংক্ষিপ্তভাবে একটু সবাইকে পরিচিত দিয়ে যান, হ্যাঁ। তো সুমন ইসলাম শুনতেছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, টাঙ্গাইল থেকে না? আচ্ছা, কি করতেছেন এখন? সামনের বার পরীক্ষা? আচ্ছা আচ্ছা, মানে 2021-এর এইচএসসি পরীক্ষার্থী? আচ্ছা, তো পড়াশোনাই তো করতেছেন তাই না? তো কি মনে করে, বা মানে আপনার গোলটা কি যে ওয়েব ডিজাইনে আসলেন? হ্যাঁ, ওয়েব ডিজাইন শিখবেন, মানে এরকম সিদ্ধান্ত কিভাবে আসলো, অথবা কত মানে জানাশোনা কেমন আছে এটা সম্পর্কে একটু ডিটেল শুনি, যেহেতু আমরা সংখ্যায় কম, একটু একটু করে বেশি কথা বলতেছি, হ্যাঁ। আচ্ছা, এমনিতে ওয়েব ডিজাইনটা কি, এটা কি আপনার আইডিয়া আছে বা জানা আছে? তেমন একটা ধারণা নাই না? আচ্ছা, ওয়েবসাইট কি সেটা কি জানেন? উদাহরণ দেন, সংজ্ঞা বলার দরকার নেই, দু একটা উদাহরণ দেন। আপনি ফেসবুকে ঢুকে তারপর আমাদের ওয়েবসাইটটা দেখছেন, ঠিক না? আমাদের 100 মাইলস, হ্যাঁ, ওই ফেসবুক একটা ওয়েবসাইট, হ্যাঁ। ফেসবুক একটা ওয়েবসাইট, আমরা যে গুগলে সার্চ ইঞ্জিন মানে সার্চ করি কোনো রেজাল্ট, সেটা একটা ওয়েবসাইট। আপনি গুগল মিটে এখন ক্লাস করতেছেন, এটাও একটা ওয়েবসাইট, হ্যাঁ। টুইটার চালান যারা, টুইটার একটা ওয়েবসাইট, হ্যাঁ। জয়নিং, রিংটোন বাজলো কিন্তু জয়নিং পপ আপ দেখাচ্ছে না। আচ্ছা, বুঝতে পারছেন ওয়েবসাইট কি? ফেসবুকের চাইতে তো আর বেশি সংখ্যা দেওয়া লাগে না, ঠিক না? আচ্ছা, এরপর আব্দুর রহিম ভাইয়া শুনতেছেন? নীরব টেক, কাইন্ডলি আপনার ভিডিওটা একটু অফ করে দেন, হ্যাঁ। এরপর আমরা ভিডিওতে সবার সাথে সবাই পরিচিত হব পরে, বাট ভিডিও অনেকের কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে, হ্যাঁ। আচ্ছা, আব্দুর রহিম শুনতেছেন? আচ্ছা, উনি মনে হয় শুনতেছেন না। জান্নাত কথা, আপু শুনতেছেন আপনি? হ্যালো, জান্নাত কথা কি শুনতেছেন? শুনতেছেন না। ফ্রিল্যান্সার জিহাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে বলতেছেন, মানে ডিস্ট্রিক্ট নোয়াখালী থেকে? আচ্ছা, কোন সাবজেক্টে? বাংলায় না? ও, আচ্ছা। তো ওয়েব ডিজাইনে কেন আসা, মানে এটা শিখতে আসার কারণটা কি, মানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে। আপনার ডাক নামটা জানো কি? দেলোয়ার? হুম। তো ঠিক আছে দেলোয়ার ভাই, ইনশাল্লাহ আমরা আরো এগুলো নিয়ে আরো অনেক কথা হবে, ওয়েবসাইট নিয়ে। আজকে আমরা বেসিক্যালি
ওয়েব ডিজাইন কি, ওয়েবসাইট কি, হ্যাঁ, এইচটিএমএল সিএসএস কি, এগুলো নিয়ে আমরা বেসিক আলোচনাগুলো করবো। হ্যাঁ, তো এরপর কথা বলবো। ধন্যবাদ দেলার ভাই। হ্যাঁ, এরপর রেজাউল করিম। রেজাউল করিম শুনতেছেন? রেজাউল করিম, রেজাউল করিম শুনতেছেন না? না, আচ্ছা, নীরব টেক, এটা হ্যাঁ রেকর্ড চালু হয়েছে, ক্লাস রেকর্ড হচ্ছে, এটা পরবর্তীতে আপনাদেরকে ভিডিওটা প্রোভাইড করা হবে। হ্যাঁ, যদিও আজকে ক্লাসে আমরা বেশি একটা কোড করব না, তারপর আমরা ভিডিওটা প্রোভাইড করবো আপনাদেরকে। নীরব টেক কি শুনতেছেন? রেজাউল করিম, নীরব টেক, জান্নাত কথা, আপনারা কেউ শুনতেছেন? আমরা শুধু দুজনের সাথে কথা বললাম। হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনার একটু পরিচয় দেন। হ্যাঁ, আমরা সবার সাথে সবাই একটু পরিচিত হই। হ্যাঁ, যেহেতু 2-2.5 মাস একসাথে আমরা ক্লাস করব, শিখবো, সবার সাথে সবার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে হ্যাঁ খুব ভালো লাগবে, ক্লাস করতে মজা লাগবে। হ্যাঁ, আচ্ছা, জি জি, আচ্ছা আচ্ছা। উত্তরা কোন সেক্টরে? স্যার, আমি, আমার অফিস তো 3-এ। হ্যাঁ, আমার অফিস হচ্ছে 3-এ, নিগার প্লাজা। তো আপু ঠিক আছে। আর নীরব টেক এবং রেজাউল করিম, আব্দুর রহিম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো অনেকক্ষণ কল করলাম, আপনি শুনেননি মেবি। আপনি আপনার সম্পর্কে একটু বলুন, আমরা সবাই শুনি, আপনার সাথে পরিচিত হই। জি, আপনার নাম বলুন, আপনার নাম এবং ঠিকানা, কোথায় থাকেন, হ্যাঁ, পড়াশোনা কোথায় করেন, অথবা যদি পড়াশোনা শেষ হয়ে থাকে তাহলে কি করেন, এ বিষয়ে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সাথে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ক্লাসের মূল আলোচনা যাই। হ্যাঁ, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আচ্ছা আমি আমার নিজের সম্পর্কে একটু বলে নিই। হ্যাঁ, আমার আমার পরিচয়টা আপনাদের সাথে দিই। হ্যাঁ, আমি মোহাম্মদ আনিসুর রহমান। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা, থাকি তো ঢাকায়। আমার পড়াশোনা হচ্ছে সরকারি তিতুমির কলেজ থেকে। আমার জুওলজিতে অনার্স আর ফিশারিজে মাস্টার্স। হ্যাঁ, আমি এখন জব করতেছি ডিজিটাল মার্কেটিং সলিউশনে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে। আর আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি এটা হচ্ছে পিএইচপি এবং জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ, আর এর আগেও আমি প্রিভিয়াস আরো 2টা কোম্পানিতে আমি ওয়েব ডেভেলপার হিসেবে জব করছি। আর টোটালি 2টা মানে আমার আইটি ক্যারিয়ারের আগেও আমি বাংলাদেশে এমনিতে কর্পোরেট এবং মার্কেটিং এ জব করতাম। যাক, এগুলো পরবর্তীতে কথা বলে হয়তো আপনারা জানতে পারবেন। টোটাল আমার জব এক্সপিরিয়েন্স প্রায় 6 বছর, 6 বছর প্লাস। 2013 সালের এপ্রিল মাসের 2 তারিখ থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি জব করে যাচ্ছি। তার মধ্যে আমি আইটিতে জব করতেছি আজকে প্রায় 3.5 বছর ধরে। হ্যাঁ, আইটিতে জব করতেছি 3.5 বছর। এই হচ্ছে আমার সিম্পল পরিচয়। আর যদি একটু কোম্পানি সম্পর্কে বলতে চাই তাহলে সিম্পলি বলতে পারি, আপনারা অলরেডি কোম্পানির ওয়েবসাইটে গিয়েই কিন্তু লগ ইন রেজিস্ট্রেশন করেই আপনারা ইয়ে করছেন। হ্যাঁ, রেজিস্ট্রেশন করছেন। তারপর একটু বলে নেই, আমাদের কোম্পানি হচ্ছে 100 মাইলস, আমাদের এই 100 মাইলস আইটি। আর আমাদের কোম্পানির লোকেশনটা হচ্ছে নোয়াখালী ডিউএসএস। হ্যাঁ, তো আমাদের কোম্পানি সম্পর্কে আশা করি আপনারা অনেকেই বেসিক্যালি জানেন। হ্যাঁ, এরপর আমরা যদি ওয়েবসাইটে যাই, আমরা আপনারা আরো একটু ডিটেল দেখতে পারবেন আর কি। হ্যাঁ, এটাতে আমাদের কোম্পানির ওয়েবসাইট, মেবি আপনারা সবাই জানেন। হ্যাঁ, আর গ্রুপে তো আমরা সবাই অ্যাড আছি। হ্যাঁ, আমাদের কোম্পানি থেকে ওয়েব ওয়েব ডিজাইন, ওয়েব এরপর আপনার ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন সবগুলো কোর্সে করানো হয়। হ্যাঁ, এই তো আমরা ফ্রিল্যান্সার। জিহাদ, আপনার মাইক্রোফোনটা কি কিছু বলবেন? হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। আচ্ছা, সঞ্জয় কুমার,
শুনতেছেন? সঞ্জয় কুমার, ভিডিওটা অফ করে দেন। হ্যাঁ, সঞ্জয় কুমার কি শুনতেছেন? আচ্ছা আচ্ছা, আপনি তো একটু দেরিতে জয়েন করছেন, আমরা অলরেডি সবার সাথে সবাই পরিচিত হয়ে গেছি। তো আপনি একটু লেটে আসছেন, তারপর আপনার সাথে আমরা পরিচিত হই। আপনার একটু নাম ঠিকানা, কোথায় আছেন, কি করেন, একটু সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে একটু বলেন, আমরা পরিচিত হই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিসে পড়েন আপনি? ইন্টার সেকেন্ড ইয়ারে, মানে 2021 সালে পরীক্ষা দিবেন? আচ্ছা, তো ঠিক আছে সঞ্জয় কুমার, আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। আমরা এখন ক্লাস শুরু করব। তো আমরা শুরুতে যে জিনিসটা জানবো যে আমরা ওয়েব ডিজাইন কি, এটা আগে আমরা জানবো। আমরা ওয়েব ডিজাইন কি এটা জানবো। হ্যাঁ, ওয়েব ডিজাইন জানার আগে তাহলে আমাদের ওয়েবসাইট কি, আপনার মাইক্রোফোনটা অফ করে দেন। হ্যাঁ, আমাদের যখন যার কোনো কথা থাকে তখন আমরা মাইক্রোফোনটা অন করে আমরা কথা বলবো। হ্যাঁ, আর বিশেষ করে আমি যখন একটা টপিকস নিয়ে কথা বলবো, টপিকটা শেষ হওয়ার পর আপনারা তারপর সেটার বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে অথবা কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিউরিয়াসিটি থাকে, তখন সেটা নিয়ে আপনারা জিজ্ঞেস করবেন। দেখা গেলো যে একটা টপিকস আমি শুরু করছি, 1 মিনিট মাত্র বললাম, অথবা আমি এটার শুরু থেকে একটু বললাম, টপিকসটা এখনো শেষ হয়নি। তো আপনি একটা কোশ্চেন করলেন, হ্যাঁ, করতে পারেন, এটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু পরের লাইনে আমার এই কথাটার উত্তর আছে, তাই তো আর শুধু শুধু মাঝখানে টাইম ব্রেক করে কোনো লাভ নাই, ঠিক না? টপিকটা শেষ হয়ে গেলে তারপর আপনি মাইক্রোফোনটা অন করবেন, অন করে যে আমার কিছু জিজ্ঞেস করার ছিল অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন, যেহেতু এটা লাইভ ক্লাস। হ্যাঁ, অনেকটা আমরা চেষ্টা করব এই ক্লাসটাকে একদম আমরা স্কুল কলেজে যেভাবে পড়াশোনা করছিলাম না, একদম ক্লাসরুমের মতো করে আমরা এটাকে এনজয় করব। হ্যাঁ, যেটা বুঝবো না অবশ্যই অবশ্যই আমরা একদম মানে কোনো সংকোচ করব না। হ্যাঁ, আমরা প্রশ্ন করব। হ্যাঁ, এখানে আমরা সবাই একটা নির্দিষ্ট বিষয় জানার জন্য আসছি, ওয়েব ডিজাইন, এটা আমরা বিশেষ করে জানতে আসছি। তো আমরা এখানে ওয়েব ডিজাইনটা আমরা ভালোভাবে শিখবো। হ্যাঁ, আমরা ভালোভাবে যেটা যেটা শিখতে আসছে সেটা ভালোভাবে শিখবো, এনজয় করে শিখবো। হ্যাঁ, যাক, তো আমরা ওয়েব ডিজাইন কি সেটা জানতে হলে আমাদেরকে সবার আগে জানতে হবে ওয়েব সাইট কি। হ্যাঁ, ওয়েবসাইট কি এটা আগে আমাদেরকে বুঝতে হবে। একটু 1 মিনিট, 1 মিনিট। শামিমা, 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 আমার এখানে তোমার কথা আসতেছে, ওইদিকে ফিরে কথা বলো, কর্নারে যায়। সরি, একটু টাইম দেখেছি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। হ্যাঁ, আপনাদের সাথে আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। তাহলে আমরা ওয়েবসাইট কি সেটা জানবো, আর এই ফাঁকে আমি আপনাদেরকে আমার ক্লাসের যে মডিউলটা আমাদের, এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি আপনারা গ্রুপেও পাবেন, আর পাশাপাশি আপনারা কোডগুলো কিভাবে পাবেন আমি ক্লাসটা শুরুর আগে আসলে এই নর্মাল বেসিক জিনিসগুলো আপনাদেরকে বলে দিই। হ্যাঁ, এই বেসিক জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেমন, এগুলো প্রত্যেক ক্লাসে বলা তো সম্ভব হবে না। আজকে আমাদের যেহেতু ইন্ট্রোডিউসিং ক্লাস, আজকে আমরা কোডের মানে যাব না। হ্যাঁ, সিম্পল আলোচনা করব। তো এ পর্যায়ে আমরা এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে, এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। হ্যাঁ, আপনারা এই লিঙ্কে গিয়ে এটা ডাউনলোড করে নেন, এই যে ডান পাশে চ্যাট বক্সে দেওয়া আছে, এখান থেকে এটাকে আপনারা ডাউনলোড করে নেন। ম্যান রাও, আপনার ভিডিওটা অফ করে দেন কাইন্ডলি। হ্যাঁ, কাইন্ডলি আপনার ভিডিওটা অফ করে দেন। জি ম্যান রাও, আপনি তো একটু পরে জয়েন করছেন, আপনার সম্পর্কে একটু পরিচয় দেন আমাদেরকে। হ্যাঁ, আপনার সাথে আমরা একটু পরিচিত হই। আচ্ছা আচ্ছা, আপনি তো মেবি উপজাতি নাকি? আচ্ছা আচ্ছা, তা আপনি কোথায় থাকেন? বান্দরবনে, ওখান থেকে ক্লাস করতেছেন না? আচ্ছা, তো আপনি কিসে পড়েন বা কি করেন? হ্যাঁ, আচ্ছা, কোন ক্লাসে পড়েন? ইন্টার ফার্স্ট ইয়ার না অনার্স? ইন্টার ফার্স্ট ইয়ার, আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আমরা হ্যাঁ আলোচনা যাচ্ছি। আচ্ছা, আমি তো আপনাদেরকে এই ইয়েটা দিয়ে দিলাম, এই যে লিঙ্কটা, এটা থেকে আপনারা ডাউনলোড করে নেন। এই যে চ্যাট বক্সে গেলে লিঙ্কটা দেখবেন, এটাতে ক্লিক করলেই
যে মডিউলটা দেখবেন সেটা ডাউনলোড করে নেন। হ্যাঁ, এই মডিউলটা অনুযায়ী আপনাদের ক্লাস হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখান থেকে দেখেন, এইখান থেকে এটা হচ্ছে গিট হাবের অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা হচ্ছে গিট হাবের অ্যাকাউন্ট। আমি আপনাদেরকে একটা লিংক দিব। হ্যাঁ, আমি শুরুতেই এটাকে আগে আপনার ইয়েটা অফ করে নেন। হ্যাঁ, আমরা যখন যে বিষয়ে কথা বলবো, যে টপিক্সে কথা বলবো, সেই টপিক্স যদি আমরা না বুঝতে পারি অথবা কোনো কোশ্চেন থাকে, জিজ্ঞাসা থাকে, হ্যাঁ, যে কোনো কিছু, তখন টপিক্সটা শেষ হলে আমরা মাইক্রোফোন অন করে আমরা কথা বলবো। জি জি, বলেন। হ্যাঁ, এটা ফেসবুকে শেয়ার করবো, পাশাপাশি আপনি অনেক জায়গায় পাবেন। হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি, এই জায়গাটাতে আমি আসি। হ্যাঁ, আমি এখানে আপনাদের আপনাদের মাইক্রোফোন গুলো অফ করে নেন। হ্যাঁ, সবার মাইক্রোফোন গুলো অফ করে নেন। মেন রাও আপনার মাইক্রোফোনটা অফ করে দেন। আচ্ছা, হ্যাঁ, আমি এখানে 2000, সরি, আপনাদের ব্যাচের নামটা হচ্ছে, ব্যাচটা হচ্ছে মেবি 3021। হ্যাঁ, 100 3021। ব্যাচ 3021। আমি এখনই আপনাদের ফোল্ডারটা ক্রিয়েট করে দিচ্ছি, যে আমরা যে কোডগুলো করব। হ্যাঁ, এই সোর্স কোডগুলো আপনারা লাইফ টাইম কিভাবে পাবেন এটা নিয়ে আর কি। হ্যাঁ, ব্যাচ 3021 আর হচ্ছে 100 হ্যাঁ, এই যে এই লিঙ্কটা আপনাদেরকে আমি এখন দিয়ে দিব। এখানে আমি একটা রিপোজিটরি খুলে নিচ্ছি, এটা হচ্ছে গিট হাব। হ্যাঁ, আমি আমাদের ওয়েব ডিজাইন কি, এইচটিএমএল সিএসএস কি, এগুলো নিয়ে কথা বলার আগে আমি একটু কঠিন একটা পার্ট নিয়ে আপনাদেরকে কথা বলতেছি। হ্যাঁ, এটা হচ্ছে গিট হাবটা কি এটা সম্পর্কে একটু সামান্য পরিচয় করে দেই। এটা আপনাদেরকে খুব বেশি ডেপথ জানতে হবে না, শুধু এটুকু জানেন, আমরা যে বিভিন্ন সফটওয়্যার তৈরি করি, হ্যাঁ, আমরা যে বিভিন্ন সফটওয়্যার তৈরি করি, সেই সফটওয়্যারের একটা ভার্সন থাকে। হ্যাঁ, আপনারা জানেন বিভিন্ন অ্যাপস অথবা ওয়েবসাইটের একটা ভার্সন থাকে, ওয়ার্ডপ্রেস থিম হোক, যে কোনো কিছু হোক। তো সেই ভার্সনটা কন্ট্রোল করার জন্য একটা গিট সিস্টেম রাখা হয়। হ্যাঁ, ভার্সন কন্ট্রোলের জন্য গিট সিস্টেম ফলো করা হয়। মানে আমরা যে কোডগুলো করি, আমরা এগুলো বেশিরভাগই কি করি, লাইভ সার্ভার মানে গিট হাবে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে ভার্সন কন্ট্রোলের জন্য। তো আমি আপনাদের কোডগুলো যাতে সবসময় পাবলিকলি আপনারা যে কোনো সময় এখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারেন যে কোনো সময়, এই জন্য কি করতেছি, আপনাদের কোডগুলো আমি গিট হাবে রেখে দিব। হ্যাঁ, আপনাদের কোডগুলো আমি গিট হাবে রেখে দিব। আর এটা কিভাবে রাখবো এবং আপনারা কিভাবে, যে যদি আমি লিংক দিতে কোনো সময় মিসও করি, আমি সাথে সাথে কিন্তু আপডেট দিয়ে দিই। অটোমেটিক আমার ডেস্কটপ অ্যাপ আছে, ডেস্কটপ অ্যাপস থেকে এটা আপলোড হয়ে যাবে, আপনি শুধু এখানে আসলেই পাবেন। এখন কিভাবে পাবেন, এই যে এখন আমি যে লিংকটা দিব, এই লিংকটা সবাই একটা যে কোনো জায়গায় সেভ করে রাখেন। এই লিংকে আসলে লাইফ টাইম আপনি আপনার সমস্ত কোডগুলো পাবেন এই লিংকে। হ্যাঁ, আমি আপনাদের ফোল্ডারটা ক্রিয়েট করলাম, কিন্তু ফোল্ডারে কিন্তু এখন কোনো ডাটা নাই, কারণ আমরা তো এখনো ক্লাস শুরু করি নাই, ক্লাসই করি নাই। হ্যাঁ, ডাটা কিভাবে পাবো? তো সেই ডাটাগুলো কিভাবে আপনারা এসে দেখবেন, আপনারা যখন এই লিংকে আসবেন তখন দেখবেন যে এরকম। হ্যাঁ, একটু আগে যেটা দেখাইছি সেটা তো ফাঁকা, বাট থাকবে এরকম। ধরেন আমি ব্যাচ যদি 2006 দেখাই, অথবা 7টা দেখাই। আচ্ছা, sorry, এই যে আপনারা আসলে এরকম দেখবেন, এই সবশেষের যে ক্লাসটা আছে আমি সেটাকে আপডেট দিয়ে রাখি। হ্যাঁ, অথবা এই পাশে লেখা দেখবেন ক্লাস 11, এখানে ক্লাস 10 আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই যে ক্লাস 11, এটাকে আপনারা ফলো করবেন। হ্যাঁ, এই আপনারা যে লিঙ্কটা লাস্ট ক্লাসের আমি লিঙ্ক দিব, আপনারা এখানে এসে যে কোডে যদি ক্লিক করে এখানে ডাউনলোড করেন, তাহলে লাস্ট ক্লাসের কোডগুলো আপনারা ডাউনলোড করো, জিপ আকারে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এটাকে আনজিপ করে নেবেন। হ্যাঁ, এটাকে আনজিপ করে নেবেন, অথবা আপনি যদি সরাসরি কোডের এই ফোল্ডারের ভিতর ঢুকলে আপনি এখান থেকেও কোডগুলো দেখে দেখে পড়তে পারবেন। ঠিক আছে, এখান থেকেও কোডগুলো দেখে পড়তে পারবেন। হ্যাঁ, এই ওয়েবসাইট থেকে। এটার নাম হচ্ছে গিট হাব। ঠিক আছে, লিঙ্কটা আমি দিয়ে দিছি। এখন আপনি মনে করতে পারেন যে আমি তো এখানে আসলে দেখবো সর্বশেষ ক্লাস, মানে আমার লাস্ট ক্লাস। এখন আমি যে ক্লাস 1 2 3, এখানে ধরেন আমি ধরে নিচ্ছি এটা ক্লাস 10, তাহলে আমার আগের কোডগুলো কই, যে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত, সেই কোডগুলো তো আমার লাগবে। আমি তো এই লিঙ্কে আসলে সর্বশেষ ক্লাসের আপডেটটা দেখবো, তাহলে আগের গুলো কোথায় পাবো? সে আগের গুলো এখানে আছে।
জাস্ট আপনাকে বের করে নিতে হবে। হ্যাঁ, এই যেখানে 11 কমিটস আছে। হ্যাঁ, এই কমিটসে আপনি ক্লিক করবেন। 11 কমিট মানে 11টা ভার্সন বলতে পারেন, আমরা ক্লাসে বলবো। হ্যাঁ, এই যে দেখেন ক্লাস 1 থেকে শুরু করে এখানে সব আছে, একটু নোট করে রাখতে পারেন। হ্যাঁ, আপনারা লিঙ্কে আসলে প্রথম কি রকম দেখবেন, এই যে এরকম এই ভিউটা দেখবেন, এবং এখানে লাস্ট ক্লাস থাকবে, থাকলে এখানে কোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, কোডে ক্লিক করলে এখানে ডাউনলোড জিপ আসবে, আপনি এটাকে ক্লিক করলে জিপ আকারে ডাউনলোড হবে, এটাকে আপনি আনজিপ করে নিন। হ্যাঁ, আমি যদি দেখাই, একটু প্র্যাকটিস করে দেখাই, এই যে ডাউনলোড জিপ দেখেন এটা ডাউনলোড হচ্ছে, আমি আনজিপ করে দেখাবো। হ্যাঁ, শো অল, আমি এটার ফোল্ডারে যাচ্ছি, একদম শো ফোল্ডার, এটা আমরা আমাদের যেখানে ডাউনলোড পাথ দেওয়া থাকে সেখানে ডাউনলোড হবে। এই যে ব্যাচ 2006 মেইন জি, এটাকে এর উপরে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলে এটা কি হবে, এক্সট্রাক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে ডব্লিউডি ব্যাচ 2006 মেইন, এই যে এটার ভিতরে গেলে আমরা ক্লাস 10টা আমরা কোডগুলো দেখতে পারবো। হ্যাঁ, আনজিপ করতে হবে, এখন অনেকের কম্পিউটারে জিপ আনজিপ করার ফাইল থাকে না। হ্যাঁ, তো আপনারা কি করবেন, একটা এটা হচ্ছে উইন্ডার নামের একটা সফটওয়্যার আছে, খুবই লাইট ভার্সন, আপনারা উইন্ডারটা ডাউনলোড করে নেবেন, উইন্ডার। হ্যাঁ, উইন্ডার ডাউনলোড দিবেন, এরকম অনেক আছে যে লিখবেন, শুধু আপনি গুগল করা শিখেন। হ্যাঁ, সরি, আপনারা শুনতেছেন? হ্যালো, হঠাৎ করে আমার নেট দেখাচ্ছে না, যদি নেট কানেকশন অফ হয় আপনারা 2-4 মিনিট অপেক্ষা করবেন। হ্যাঁ, আমি জাস্ট মোবাইলের হটস্পট দিয়ে আমি ইয়ে করে নিব। হ্যাঁ, যদি কখনো নেট কানেকশন ইয়ে হয়, আপনারা একটু 5 মিনিট ওয়েট করবেন, গ্রুপে থাকবেন। হ্যাঁ, ফেসবুক গ্রুপে থাকবেন। নেট দেখাচ্ছে না কেন? আপনাদের সাথে কথা বলতেছি কিন্তু এখানে নেট নাই, বুঝলাম না। আচ্ছা, আমি অন্য একটা সাইট ভিজিট করি তো। আচ্ছা, উইন্ডার আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করলেই তখনই আপনারা এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমরা যখন আসবো আমরা এরকম একটা ইন্টারফেস দেখবো। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস দেখবো, এটা থেকে আমরা যদি আগের ক্লাসগুলো মানে সবগুলো ক্লাস দেখতে যাই, তাহলে এই যে কমিট 11টা ক্লাস হচ্ছে, 11টা কমিট আছে এখানে। হ্যাঁ, এই যে এই ক্লাসগুলো এখানে আমরা দেখতেছি, এখন দেখলেই তো হবে না, কোড তো এখানে গেলে আমরা বুঝতে পারতেছি, এই যে এখানে গেলে আমরা কোডগুলো দেখতে পারবো, কিন্তু না, আমরা ডাউনলোড করে নিব, তখন আমরা এই যে কোড বাটন, এই যে কোড, হ্যাঁ, স্মলার দেন এবং গ্রেটার দেন, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখন দেখবেন একটু অন্যরকম, খুব খেয়াল করবেন, এখন দেখেন ক্লাস 1, মানে আমরা ক্লাস 1-এ ফিরে গেছি। এখন এটাতে এই যে কোডে ক্লিক করবেন, আবার ডাউনলোড করে নেবেন। এরকম ভাবে যদি আমি ক্লাস 2-তে যাইতে চাই বা 5-এ যাইতে চাই, আমি এখান থেকে এই ক্লাস 4, এই যে কোড বাটনটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে এখন আমি এই যে ক্লাস 4, হ্যাঁ, আমি এটাকে ডাউনলোড করে নেব। আবার আমি যদি একদম লাস্টে আসতে চাই, তাহলে খালি আমি এটাতে যাব, মেন ফোল্ডারটা। আমি যখন ডব্লিউডি ব্যাচ 2006, আপনাদেরটা তো থাকবে 100M 3021 আপনাদের ব্যাচটা। হ্যাঁ, যে লিঙ্কটা দিলাম আর কি আপনাদেরকে। হ্যাঁ, ওই লিঙ্কে যাবেন। তাহলে এই আমাদের গিটহাব সম্পর্কে আলোচনা হলো। আর কোড করার জন্য আমাদের দুই তিনটা সফটওয়্যার লাগবে। হ্যাঁ, আমাদের একটু এনভায়রনমেন্ট সেটআপের জন্য। আচ্ছা, এইগুলো একটু পরে বলি, আমরা আগে ওয়েবসাইট সম্পর্কে একটু আলোচনা করি। ওয়েবসাইট কি, এটা সম্পর্কে, ওয়েব ডিজাইন কি, এগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের যে বাহ্যিক যে একটা কাঠামো, হ্যাঁ, একটা বাহ্যিক যে একটা কাঠামো, সেটা তৈরি করা, মানে ওয়েবসাইটের বাহ্যিক কাঠামো তৈরি করা। বাহ্যিক কাঠামোটা কি, যেমন একটা টেক্সট কেমন হবে। হ্যাঁ, আমরা ওয়েব ডিজাইনের ভাষা ফন্টস বলে, ফন্ট। হ্যাঁ, একটা ফন্ট কেমন হবে, মানে টেক্সটের সাইজ কতটুকু হবে, দেখেন এটা হচ্ছে বড়, এটা ছোট। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে এখানে দেখেন টাইমটা এইভাবে আসছে, এখানে একটা আইকন আসছে, চ্যাটের আগে একটা আইকন আসছে। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে যে মানুষের আইকন আসছে। আমরা যদি একটা প্রফেশনাল ওয়েবসাইটের কথা চিন্তা করি, আমাদের কোম্পানি, হ্যাঁ, তাহলে যে দেখেন এখানে এই যে স্লাইডার গুলো আসছে, একটার পর একটা দেখবেন আসতে থাকবে, যাইতে থাকবে। হ্যাঁ, এই যে স্লাইডার গুলো কিরকম হবে, এই যে দেখেন এখানে লেখাগুলো ডান পাশ থেকে বাম পাশে আছে। এখানে যদি আমি লগ ইনে ক্লিক করি, হ্যাঁ, আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে অবশ্যই, একটু নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অথবা অ্যাপ্লাই নাওতে যদি আমি ক্লিক করি, আমাকে কি করবে, এখানে একটা রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে। এরপর হচ্ছে আমি যদি বিভিন্ন পেজগুলো আছে, এখানে দেখেন এই যে লেখাগুলো, আমরা মেইন ওয়েব ডিজাইন কাজটা হচ্ছে আমরা ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেটাকে তৈরি করা। এই যে টেক্সটটা কেমন হবে, হ্যাঁ, এই আইকনটা কেমন হবে, কালার কেমন হবে, হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড কি হবে, এটার উপরে মাউস দিলে কি ঘটবে, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে এখানে ক্লিক করলে এটা যে উপরে যাচ্ছে,
হ্যাঁ, এই যে সিস্টেমগুলো মানে বাইরে থেকে আমরা যে আউটলুকিংটা দেখি, আমরা বাইরে থেকে যে আউটলুকিংটা দেখি, এটাকে মার্কআপ করা অথবা তৈরি করাটাই হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ। হ্যাঁ, তো মূলত ওয়েবসাইটে দুইটা পার্ট থাকে। দুইটা পার্ট হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। খেয়াল রাখবেন, হ্যাঁ, প্রয়োজনে হাতের কাছে আপনারা ক্লাসের সময় কাগজ এবং কলম রাখবেন। কাগজ এবং কলম রাখবেন। ওয়েব ওয়েবসাইটে দুইটা পার্ট হয়, একটা হচ্ছে ওয়েবের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। অথবা আমরা সহজ ভাষায় কথা বলি, হ্যাঁ, হিউম্যান ল্যাঙ্গুয়েজে যদি সাধারণ ভাষায় বলি, তাহলে ওয়েবসাইটের দুইটা পার্টের মধ্যে উল্লেখযোগ্য প্রথমত হচ্ছে ওয়েব ডিজাইন। যদি ওয়েব ডিজাইন এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে একটা তফাৎ আছে, তবু আমরা বলে মানে বুঝার স্বার্থে বলে নিচ্ছি যে প্রথমত হচ্ছে ওয়েব ডিজাইন করতে হয়, ডিজাইন করার পরে ওয়েব ডেভেলপমেন্ট করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা শিখবো ওয়েব ডিজাইনটা, ডেভেলপমেন্ট না। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি। ডিজাইনটা তো একটু বললাম, তাহলে ডেভেলপমেন্টটা কি বা এটার প্রয়োজনীয়তা কি? অথবা আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমি ডিজাইন মানে একটু অংশ শিখতে আসছি না, ব্যাপারটা তা না। ওয়েবসাইটে দুইটা অংশ, একটা হচ্ছে প্রথমত হবে ওয়েবসাইটটা ডিজাইন হবে, ডিজাইন হওয়ার পরে তারপরের পার্টে এটা ডেভেলপমেন্ট হবে। কিন্তু আমি যদি পূর্ণাঙ্গটা বলতে যাই, হ্যাঁ, এটার মধ্যে আরো অনেকগুলো স্টেপ আছে। প্রথমে একটা ওয়েবসাইটের আপনার এইচটিএমএল স্কেচ করা হয়, স্কেচ থেকে প্রথমত পিএইচডি ফাইল করা হয়, পিএইচডি ফাইল থেকে সেটাকে আপনার এইচটিএমএল এ কনভার্ট করা হয়, মানে ওয়েব ডিজাইন করা হয়। সেটাকে আবার যদি বিভিন্ন ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়, যেমন আপনাদের রিয়েক্ট, অথবা অ্যাঙ্গুলারে, অথবা আপনার ভিউতে, হ্যাঁ, এইসব যদি কোনো ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজে আপনাকে কনভার্ট করতে হয়, ফ্রন্ট এন্ডে আপনি এটাকে কনভার্ট করবেন। কনভার্ট করার পরে আপনাকে করতে হবে ডেভেলপমেন্ট পার্টে আপনাকে করতে হবে প্রথমত আপনাকে ডেভেলপমেন্টের ভিতরে আবার 3-4টা সেকশন আছে, সফটওয়্যার আর্কিটেকচার, এরকম অনেকগুলো। আমাদের এত ট্রিকি পার্টের দরকার নাই, আমরা প্রথম ক্লাসে আসছি। ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু বিশাল একটা মানে ফিল্ড বলতে পারি আমরা, হ্যাঁ, এটা বিশাল বড় একটা ফিল্ড। এর ভিতরে অনেকগুলো সেক্টর আছে। যেমন আমরা 9-10-এ থাকতে পদার্থবিজ্ঞান পড়ি, হ্যাঁ, ইন্টারে গেলে কি হয়, পদার্থবিজ্ঞান প্রথম পার্ট, সেকেন্ড পার্ট। আর অনার্সে গেলে কি হয়, পদার্থবিজ্ঞানের অনেকগুলো সাবজেক্ট। ঠিক আছে, একই সাথে জীববিজ্ঞান যদি পড়েন, জীববিজ্ঞান এসএসসিতে আমরা শুধু জীববিজ্ঞান পড়ি। ইন্টারমিডিয়েটে গেলে প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, দুইটা বিষয় হয়, হ্যাঁ। আর অনার্সে গেলে জীববিজ্ঞান থেকে, শুধু অনার্স না, জীববিজ্ঞান থেকে তো অনেকগুলো সাবজেক্টের উৎপত্তি, মেডিকেল থেকে শুরু করে মাইক্রোবায়োলজি, ফার্মেসি, হ্যাঁ, কেমিস্ট্রি থেকেও আবার ফার্মেসিটা আসলে বায়োলজি এবং কেমিস্ট্রির সমন্বয়, তবে এটা মেইনলি কেমিস্ট্রি ধরে। ঠিক আছে, ফার্মেসিটা মূলত কেমিস্ট্রির আন্ডারে। তো আবার কেমিস্ট্রি গিয়ে এরকম হয় বায়োকেমিস্ট্রি, মলিকুলার, অনেকগুলো কেমিস্ট্রি তো পার্ট আছে, হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, এরকম অনেকগুলো বই পড়তে হয় তারপর আমাদেরকে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। এখন আমরা শিখতেছি, আমরা শুধু বুঝি কি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের প্রধানত দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, অথবা সহজ ভাষায় বললে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে আমরা শিখবো ওয়েব ডিজাইন। এখন তাহলে ডিজাইনটা কি এতক্ষণ ধরে আমরা জানলাম, ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের যে বাহ্যিক কাঠামোটা আছে, আমরা বাইরে থেকে, আপনারা তো স্ক্রিন দেখতেছেন না, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে ওয়েব ডিজাইনটা কি, আমরা বাইরে থেকে যে কাঠামোটা দেখি, এই পিকচারটা কোথায় বসবে। এই যে দেখেন, এখান থেকে একটা ইমেজের পর একটা ইমেজ আসা যাওয়া করতেছে, স্লাইডার গুলো ঘুরতেছে, এখানে লেখাগুলো, এই যে এটা যে কাউন্ট হচ্ছে, এটাও আমাদের ডিজাইনের অংশ কিন্তু, হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কি আমাদের ডিজাইনের কাজ। এরপর ডিজাইন করার পর এটাকে প্রশ্ন আসতে পারে যে ডেভেলপমেন্ট কেন করতে হয়, বা এটা কি মানে অনিবার্য কিনা, করতেই হবে কিনা। না, করতেই হবে তা না, তবে করা লাগে। কেন করা লাগে, আমরা এই সংজ্ঞাটা বা এই বিষয়ে এখন আমরা একটু ক্লিয়ার হব। ঠিক আছে, তাহলে ওয়েব ডিজাইন কি, এই টপিকসটা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে বা আরো কোনো কোশ্চেন আছে কিনা? দেখা গেল আপনাদের একটা কোশ্চেন থেকে আমার উত্তর দিতে আরো সহজ হবে কিন্তু, হ্যাঁ, কোশ্চেন করা ভালো, তবে চেষ্টা করবেন টপিক্সের ভিতরে থেকে কোশ্চেন করার জন্য। ওয়েব ডিজাইন কি, এটা নিয়ে কি কারো মনে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে ওয়েব ডিজাইনটা কি। এখন আসেন ডেভেলপমেন্টের একটা পার্ট, আগে ডিজাইনটা আরেকটু আমি ক্লিয়ার করে দিই আপনাদেরকে, হ্যাঁ, যে ডেভেলপমেন্টটা কেন হ্যালো, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, নেট আমার এখানে কিন্তু ফাস্ট, হ্যাঁ, আমার এখানে নেট স্পিড খুব ফাস্ট আছে, আমার ব্রডব্যান্ড খুব ভালো স্পিডে নেওয়া আছে, হ্যাঁ।
এরপরও ডিস্টার্ব হইতে পারে, অনাকাঙ্ক্ষিতভাবে হইতেই পারে। আচ্ছা, তারপর আমরা এখন ডিজাইন এবং ডেভেলপমেন্ট দেখব, যে ডিজাইনের পরে ডেভেলপমেন্টটা কেন করা লাগে। আমি যদি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করি তাহলে আমাকে একটা পেজে নিবে। এইটুক পর্যন্ত আমার এইচটিএমএল মানে ওয়েব ডিজাইন। হ্যাঁ, এইটুক পর্যন্ত আমার ওয়েব ডিজাইন। এই যে বলগুলো উপরের দিকে উঠতেছে এটাও কিন্তু ডিজাইন। হ্যাঁ, একটু অ্যাডভান্স ডিজাইন আর কি। হ্যাঁ, একটু সময় লাগে এগুলো শিখতে। হ্যাঁ, কিন্তু আমি যে এখানে এখন আমি অনেকগুলো অ্যাড্রেস দিব, ডিটেল দিব। হ্যাঁ, এই ফর্মটা আমি ফিল আপ করবো। ফিল আপ করার পর আমি যে এটা এখানে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পর আমার ডাটাগুলো তো যে কোনো একটা জায়গায় স্টোর করতে হবে, ঠিক না? একটু লাইনে আসেন। এই ফন্টটা তো আমি ডিজাইন করলাম, ওয়েব ডিজাইনার ধরে নিচ্ছি আমি একজন ওয়েব ডিজাইনার। হ্যাঁ, আমি ওয়েব ডিজাইন পর্যন্ত এতক্ষণ জানলাম। এখন ওয়েব ডিজাইনার তো এটা ডিজাইন করে দিল, আপনি ফর্মে আসলেন এখানে লিখতেও পারলেন। হ্যাঁ, আপনাকে এইটুক পর্যন্ত ডিজাইনার করে দিবে। কিন্তু আমি যে এটাকে ফর্মটা ফিল আপ করে যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করব, মানে আমি অ্যাপ্লাই করব, তখন এই যে এখানে যে ডাটাগুলো, এখানে যে আমি ডাটাগুলো আমি দিলাম, এটা তো আমাকে একটা জায়গায় স্টোর করতে হবে, ঠিক না? একটা জায়গায় রাখতে হবে যাতে আমি যে কোনো সময় এটাকে দেখতে পারি, এবং এটাকে এখানকার যে অ্যাডমিন প্যানেল যারা আছে তারা সেটা দেখবে। দেখে কি করবে, সে অনুযায়ী তাদেরকে কল করবে, বা তাদের ডাটাগুলো দীর্ঘদিন যাবত সেখানে স্টোর থাকবে। সে এই ইনফরমেশনের উপর নির্ভর করে আবার লগ ইন করবে, রেজিস্ট্রেশন করবে, সে তার ক্লাস কয়টা হয়েছে, কি হয়েছে না হয়েছে, এরকম যাবতীয় যতগুলো ফিচার ইমপ্লিমেন্ট করা হয় সেগুলো দেখবে। এই জায়গায় এসে আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে। কেন ডেভেলপমেন্ট করতে হবে? কারণ আমাদের ডাটাগুলো ডাটাবেজে রাখতে হবে। হ্যাঁ, এখন যদি আমরা আবিধানিক অর্থে যাই, ডিজাইন মানে কি, ডিজাইন শব্দের অর্থ কি, কেউ এসে বলুন তো একজন। হ্যাঁ, আর আর কেউ একজন বলতে পারেন। এমনিতে ডিজাইন ওয়েবসাইট না। হ্যাঁ হ্যাঁ, দৃষ্টিনন্দন ভাবে। হ্যাঁ, আপনি তো আর্কিটেকচার স্টুডেন্ট, আপনি এটা সংজ্ঞাটা, আপনি তো আর্কিটেকচার স্টুডেন্ট, আপনি এটা খুব ভালোভাবে বলতে পারার কথা। আপনি খুব ভালো আবেদনিক সংজ্ঞাটাই আপনি দিয়েছেন। হ্যাঁ, কোনো কিছুকে দৃষ্টিনন্দন করে তোলা যেটা, সেটাই হচ্ছে ডিজাইন। একদম পারফেক্ট। আমি আশা করি যে বুঝতে পারবেন। যেমন আমরা যদি ধরি একজন আর্টিস্টের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে উনি কি করে, একটা ছবি আঁকে। সেই ছবিটাকে কি করে, ওনার শিল্পকর্ম, শিল্পগুণ, হ্যাঁ, এবং ওনার যে একটা শৈল্পিক যে একটা দর্শন, সেটা থেকে উনি কি করে খুব সুন্দর করে একটা ক্যানভাসে একটা ছবি আঁকে। সেটা কিন্তু একটা ডিজাইন। আবার গ্রাফিক্স ডিজাইন করে। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনার করে, উনি কি করে, ওনার যে কোনো একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী, অথবা ওনার কেউ কেউ আবার রিকোয়ারমেন্টের বাইরে গিয়ে কল্পনায় কোনো একটা জিনিস ভাসতেছে মনের মধ্যে, হয়তো প্রকৃতি অথবা কোনো কিছু, সে কি করে, সে একটা ওইরকম একটা ছবি এঁকে ফেলে। এই আঁকাটাও কিন্তু একটা ডিজাইন, ঠিক আছে? আর ওয়েব ডিজাইনটা কি সেম ভাবে আমরা একটা ওয়েবসাইটের, না না, কথা বলতে পারবে, অসুবিধা নেই, কথা বলতে পারবে। আপনারা কথা না বললে আমি কার সাথে ক্লাস নিব বলেন? এটা তো আর ইউটিউব না যে ভিডিও দিয়ে দিচ্ছি, সবাই কথা বলবেন, অসুবিধা নেই। হ্যাঁ, তো এটা হচ্ছে ডিজাইনটা কি সেটা আমরা বুঝতে পারছি, ঠিক না? ডিজাইন হচ্ছে কোনো কিছুকে শৈল্পিকভাবে অথবা সৌন্দর্য পূর্ণ করে বা সৌন্দর্য মণ্ডিত করে কোনো কিছুকে উপস্থাপন করা, এটা হচ্ছে ডিজাইন। আর ডেভেলপমেন্টের আবিধানিক অর্থ কি? ওয়েব ডেভেলপমেন্ট বলতে হবে না, জাস্ট ডেভেলপমেন্ট অ্যাজ এ ইংলিশ ওয়ার্ড হিসাবে। কেউ একজন এসে বলেন তো। এটা মোটামুটি হয়েছে, কিন্তু একদম আবিধানিক অর্থ আমি মানে মেইন কথাটা জানতে চাইছি। মেইন মানে এক ওয়ার্ড বা দুই ওয়ার্ডে। হ্যাঁ, এটা ডাইনামিক করা আপনি ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজে বলছেন, কিন্তু আমরা যদি আবিধানিক অর্থ বলি, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, ঠিক না? উন্নত করা, উন্নয়ন করা। ঠিক, আমরা যখন একটা ওয়েব ডিজাইন করব সেটাকে আমাদেরকে উন্নত করতে হবে। উন্নত আমরা কিসের সাথে করব? হ্যাঁ, এখন ওয়েবসাইটের কথায় আসলে সেটা আমরা উন্নত কিভাবে করব? আমাদের যে ওয়েবসাইটটা আমরা যে ডিজাইন করব, এটা থাকবে প্রথমত স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? এটার সাথে ডাটাবেজের কোনো সংযোগ থাকবে না। এটার কোনো অ্যাডমিন প্যানেল, এটার সাথে ডাটাবেজের অথবা ডাটাবেজের সাথে অ্যাডমিন প্যানেলের যে একটা সিনক্রোনাইজিং হয়, হ্যাঁ, ডাটাবেজের এই প্যানেলটা থাকবে না, এই পার্টটা থাকবে না। তো
তো সেটাকে কি করতে হয়, ডেভেলপমেন্ট করতে হয়। এই যে দেখালাম, এখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন, সেটা যাবে কোথায়, একটা ডাটাবেজে গিয়ে জমা হবে ইনফরমেশন গুলো। সেই ইনফরমেশন গুলো একটা ডাটাবেজে গিয়ে জমা হবে। সেই ডাটাবেজ মানে ডাটাবেজটা কোথায় থাকে, একটা সার্ভারে থাকে। সে সার্ভারে এগুলো যখন জমা থাকে, সেটা আবার কি করে, এই যে কোম্পানি, আমাদের যে কোম্পানির অ্যাডমিন প্যানেল থেকে কি করে, একটা অ্যাডমিন প্যানেল আছে, সেই অ্যাডমিন প্যানেলে আবার সেই ডাটাগুলো শো হয়। হ্যাঁ, সেই ডাটাগুলো অ্যাডমিন প্যানেলে শো হয়। তারপর সেগুলো মনে করেন যে দেখে, এগুলো ইনফরমেশন দেখে আপনাদেরকে কল করা হয়, বা সেখান থেকে এগুলোকে মনিটরাইজ করা হয়, সেখান থেকে সেগুলোকে অনেক কিছু করা হয়। হ্যাঁ, এই হচ্ছে ডেভেলপমেন্ট। আমি যদি একটু ফেসবুকের উদাহরণে আসি, হ্যাঁ, আমি একটু ফেসবুকের একদম সিম্পল উদাহরণ, আপনারা সবাই তো ফেসবুক চালান, তাহলে আমি এখন ফেসবুকের উদাহরণে আসব। আমি যদি ফেসবুকের উদাহরণে আসি, ফেসবুকে কিন্তু আমি লগ ইন করছি একবার, আমি রেজিস্ট্রেশন করে, হ্যাঁ, আমি ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, করার পরে সেখানে আমার ইনফরমেশন গুলো ফেসবুক কোম্পানির সার্ভারে, মানে তাদের যে সার্ভার মানে হচ্ছে ফেসবুক কোম্পানিতে কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটটা, ফেসবুক ওয়েবসাইটটা কিন্তু স্টোর করা থাকে একটা জায়গায়। আপনার কম্পিউটারে যেমন কোনো কিছুকে আপনি স্টোর করে রাখেন, ফেসবুকেও কিন্তু এরকম সার্ভার কম্পিউটার আছে, সেখানে আমাদের সকলের ইনফরমেশন গুলো স্টোর করা আছে, পিকচার ভিডিও যা আছে সবকিছু সেখানে স্টোর করা আছে। আমরা সেখানে তাদের কম্পিউটার থেকে এটা দেখি ইন্টারনেটের মাধ্যমে, ঠিক না? এটি তো ওয়েবসাইট। আচ্ছা, এখন আমি আমার ফেসবুকে গল্পটাতে আসি। আমরা প্রথম কি করলাম, ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুললাম। অ্যাকাউন্ট খুলে সে যে খুলছে, আমার এই অ্যাকাউন্টটা খুলে 2010 সালের শুরুতে, এই অ্যাকাউন্টটা, হ্যাঁ, 2010 সালের শুরুতে। সেখানে যে ইনফরমেশন গুলো দিছি, আজও কিন্তু আমি সেগুলো ব্যবহার করতেছি। হ্যাঁ, মাঝে মাঝে পাসওয়ার্ড চেঞ্জ করি, বাট ঘুরে ফিরে কিন্তু আমি সেগুলোই, সেই ইনফরমেশনটা এখনো আমার আছে। তার মানে কি, ফেসবুক আমার ইনফরমেশন গুলো স্টোর করে রেখে দিচ্ছে। তারপর আমাকেও কিন্তু ফেসবুক একটা অ্যাডমিন প্যানেল দিচ্ছে। খেয়াল করে দেখেন তো অ্যাডমিন প্যানেল দিচ্ছে কিনা। এই যে দেখেন, আমি আমার সবকিছু এখানে দেখতে পারতেছি, পেজ থেকে শুরু করে, তারপর আমার বন্ধু বান্ধব কারা কারা আছে, হ্যাঁ, অনলাইনে কে আছে, আমার নোটিফিকেশন আসছে কিনা সেগুলো দেখতে পারতেছি। তারপর মেসেজ করতে পারতেছি, হ্যাঁ, রিয়েল টাইম মেসেজ। হ্যাঁ, তারপর হচ্ছে পেজ দেখতে পারতেছি, আরো যে গ্রুপগুলোতে অ্যাড আছে সেই গ্রুপগুলো দেখতে পারতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার এই জায়গাতে এসে আমার বন্ধু যারা আছে অথবা যাদেরকে আমি ফলো করি, তাদের আমি এখানে দেখতে পারতেছি, ঠিক না? আমি তাদেরকে এখানে দেখতে পারতেছি। কিন্তু তার কি আমি সব দেখতে পারি? বলুন তো কেউ একজন এসে, আমি কি আমার বন্ধুর সবকিছু দেখতে পারি? রেজাউল করিম কি শুনতেছেন আমাকে? হ্যাঁ, সে আমাকে যা দেখতে দেয়, হ্যাঁ, আমরা সবকিছু দেখি না, সে আমাকে যা দেখতে দেয় আমি তাই দেখি, অথবা আমারও আমি যা দেখতে দেই সে তাই দেখে। এই যে এখানে পাবলিক মোড আছে, আমি চাইলে সেটাকে কি করতে পারি, ফ্রেন্ডস করতে পারি, অনলি মি করতে পারি, ঠিক না? আমরা ফেসবুক থেকে শিখবো জিনিসগুলো। হ্যাঁ, ওয়েবসাইটের ডেভেলপমেন্টটা কি। তাহলে এখানে কি, এখানে এমন ভাবে এমন কিছু লজিক দেওয়া আছে, যার কারণে কি হয়, যখন আমি অনলি মিতে দেই তখন শুধু আমি দেখতে পারি, আর কেউ দেখতে পারে না। আবার যখন আমি অনলি ফ্রেন্ডস দেই, তখন শুধু আমার বন্ধুরা দেখতে পারে, কিন্তু বাইরে থেকে কেউ এসে যখন আমার সাইটটা ভিজিট করে, সে কিন্তু সেই ইনফরমেশন গুলো দেখতে পারে না। এই যে লজিক্যাল ব্যাপারগুলো এবং ডাটাবেজে ডাটা স্টোর করা, এটা হচ্ছে ডেভেলপমেন্টের কাজ। কিন্তু এই যে আপনি সামনে যা দেখতেছেন, এই যে ইমেজটা এখানে এরকম করে এখানে একটা প্লাস সাইন দেওয়া, এগুলো কিন্তু ডিজাইনারের কাজ। হ্যাঁ, তাহলে আমরা কি ডিজাইন এবং ডেভেলপমেন্ট জিনিসটা আশা করি বুঝতে পারছি। এখন আমি রিয়েল একটা উদাহরণ দিব, যেহেতু আমরা ওয়েব ডিজাইন শিখবো। ওয়েব ডিজাইন মানে কি, আমরা একটু একটু যারা জানি তারা বুঝি যে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে আমরা এই কাজটা করব, ঠিক না? এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, এই তিনটা ওয়ার্ড শুধু শুনে রাখেন, তারপর আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি প্রথমে এই মাঝখানে একটা ইনফরমেশন আপনাদেরকে দিই। এই যে আমি কথাগুলো বলতেছি, অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, কারণ আপনারা কিছু কিছু ইনফরমেশন আগে থেকে জানেন। ইউটিউবে এখন তো ইন্টারনেটের যুগ, ইউটিউব থেকে জানেন যে কোনো ভাবেই, হ্যাঁ, আপনারা জানেন। এখন আপনার কাছে মনে হইতেছে এগুলো কি বলতেছে, এত বেসিক লেভেলের কথাবার্তা। হ্যাঁ, আমার ইনস্ট্রাকশনটা হচ্ছে, বা আমার প্রতি যে ইনস্ট্রাকশন আছে, আমি আপনাদেরকে ধরে নিব যে আপনারা কেউ কিছুই পারেন না, একদম জিরো লেভেল, আপনারা কেউ কিছুই পারেন না। আমি আপনাদেরকে জিরো ধরে, একদম বিগিনার ধরে, সেখান থেকে আমি আমার কথা শুরু করছি। হ্যাঁ, এখন এমন কিছু কথা আসতে পারে, এমন কিছু টপিকস আসতে পারে যেগুলো আপনারা হয়তো একবারে জানেন। এই যে ফেসবুকের ইস্যুটা, আপনারা কি জানেন না? জানেন, বাট আপনাদের এখান থেকে আমি লক্ষ্য রাখবো, একজনও যদি না জানে তাকে আমার জানানো, ঠিক আছে? এই জন্য আমি একদম বেসিক লেভেল থেকে কথা বলবো। এখন আসেন আমরা ওয়েব ডিজাইনের এবং ডেভেলপমেন্টের আরো একটা প্র্যাকটিক্যাল একটা সংজ্ঞা দেখবো। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে একটা ডিজাইন করা, এইচটিএমএল সিএসএস করা একটা ফাইল। হ্যাঁ, এটা একটা এইচটিএমএল সিএসএস করা একটা ফাইল। হ্যাঁ, এটা
আমার কম্পিউটারে রাখা আছে, কোনো সার্ভারে কিন্তু রাখা নাই, রাখা যাবে, এটাও সার্ভারে রাখা যাবে। হ্যাঁ, এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট বলা যায়, মানে যেটার সাথে ডাটাবেজের কানেকশন নাই এটাকে স্ট্যাটিক বলে। মানে যেটাতে এই যে কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলো যদি ডাটাবেস থেকে লোড করানো না হয় তাহলে সেটা থাকে, বা অ্যাডমিন প্যানেল না থাকে, সেটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক। হ্যাঁ, এই যে দেখেন এটা একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা ধরুন আপনাকে আমি তৈরি করে দিলাম, আপনি আমার ক্লায়েন্ট, আপনাকে আমি তৈরি করে দিলাম, দেওয়ার পরে কি হলো, আপনি আমার থেকে এটা বুঝে নিলেন, কিন্তু এটা তো স্ট্যাটিক ওয়েবসাইট, এটাকে আমি শুধুমাত্র ডিজাইন করছি। হ্যাঁ, আমরা এরকম ওয়েবসাইট ডিজাইন করা শিখবো, ঠিক আছে। হ্যাঁ, এখন আপনাকে আমি এটা দিয়ে দিলাম, আপনি আমার থেকে হয়তো পে করলেন অথবা করলেন না, ফ্রেন্ড মানুষ, আমি আপনাকে করে দিলাম, কিন্তু আপনি তো এখানে যে ইনফরমেশন গুলো আছে, যে কন্টেন্ট গুলো আছে, আমি ডিজাইন চেঞ্জ করার কথা বলবো না, বাট আমার লেখাগুলো তো চেঞ্জ করতে হবে, পিকচার গুলো তো চেঞ্জ করতে হবে। তো আমি যদি লেখাগুলো চেঞ্জ করি, পিকচার গুলো চেঞ্জ করি, এই যে এটা একটা ই কমার্স সাইট, আমার এখানে প্রোডাক্ট প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট আপলোড দিতে হবে, তাহলে আমি সেগুলো কোত্থেকে দিব? আমার তো প্রোডাক্ট আপলোড দিতে হবে, ঠিক না? তাহলে এগুলো আমি কোত্থেকে দিব? আমি তো কোড জানি না। আপনি বলবেন হ্যাঁ আমি বানাইছি, আপনি কি এটা করতে পারবেন না? না, আমি তো বানাইছি, আমি কোড জানি লিখে, আপনি তো জানেন না। তাহলে আপনাকে তো আমার এমন একটা ফেসিলিটিস দিতে হবে যাতে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন। এখন আপনাকে করতে হবে এরকম ভাবে, আপনি যদি এখন করতে চান তাহলে আপনাকে করতে হবে এই যে এইভাবে কোড এডিটরে গিয়ে, হ্যাঁ আমার এগুলো আপনাকে কোড করতে হবে, চেঞ্জ করতে হবে, এখান থেকে কোডের ভিতর লেখাগুলো ধরে ধরে আপনাকে চেঞ্জ করতে হবে। কিরকম ভাবে? ধরুন আমি ইন্ডেক্স তো ওপেন করছি না, এখানে আমি একটা লেখা আপাতত চেঞ্জ করে দেখাচ্ছি, হ্যাঁ একটু দেখাচ্ছি শুধু। এখানে আছে মান্থলি শপ না, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। ধরুন মান্থলি শপটা কোথায় যে আছে, কোথায় আছে, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের পরে মাই অ্যাকাউন্ট, লোগো, এই যে মান্থলি লেখাটা, হ্যাঁ ওইদিকে খেয়াল করেন। আমি কি করব, মান্থলি সব, এই মান্থলি লেখাটাকে, এখন আমার মান্থলি লেখা তো রাখবো না, এখন আমার কোম্পানির নাম হচ্ছে ডেইলি, ডেইলি সব। এখন আমি এটাকে সেভ করি, সেভ করে আমি এখানে রিফ্রেশ করি, এখন দেখেন এখানে চলে আসবে ডেইলি সব। তো এই কাজটা কি আপনি পারবেন এখানে কোডের ভিতরে এসে চেঞ্জ করতে? একজন ক্লায়েন্ট কি পারবে? সে যদি পারতো সেই তো বানাইতো, আপনাকে দিয়ে আর বানাইছে কেন? তাহলে তাকে আমার কি করতে হবে, তাকে একটা অ্যাডমিন প্যানেল দিতে হবে। যেমন আমরা ডাটাবেস দিতে হবে, ডাটাবেস ডাটা আছে, আমি আপনাদেরকে শুধু অ্যাডমিন প্যানেলটা দেখাই, ডাটাবেস তো আর এখন দেখানো সম্ভব না। আমি একটু লগ ইন ডট, লগ ইন ফেল্ড আসলো, একটু, হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ এই যে দেখেন এখানে লগ ইন হইলো, হ্যাঁ আর এই ওয়েবসাইটটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, তো আর এটার ডিজাইনটা এখানে এরকম ভাবে আছে না, এরকম তো থাকার কথা না। আচ্ছা এটাকে আমরা মজিলা দিয়ে ওপেন করি, হ্যাঁ মজিলা ফায়ারফক্স, এটাতে ক্যাশ ধরে আছে, এটাতে ক্যাশ ধরছে, হ্যাঁ এটাকে এখন আপডেট দিব না। এই যে দেখেন অ্যাডমিন প্যানেল, সেখানে কি করতে পারবে, সোশ্যাল সেটিংস, হ্যাঁ সোশ্যাল সেটিংস, সেখানে আসলে তার ফেসবুকের যে ইউআরএল গুলো, টুইটারের যে ইউআরএল গুলো, হ্যাঁ সেইখানে ধরুন আমি এখানে এটা দিচ্ছি facebook.com, হ্যাঁ এই যে এটাতে আমি যখন ক্লিক করব, হ্যাঁ এখানে যদি আপডেট দেই আমার এটা আপডেট হয়ে যাবে, আমার এটা সাথে সাথে আপডেট হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে প্রোডাক্ট অ্যাড করতে পারবো, এই যে এখান থেকে আমি কি করতে পারবো, এই যে বিভিন্ন প্রোডাক্ট গুলো অ্যাড করা আছে, হ্যাঁ আবার আমি এখান থেকে ভিউ করতে পারবো, কারণ আমার এগুলো ভিউ করতে হবে প্রোডাক্ট, ঠিক আছে। আমার এগুলো কালার কি কি আছে না আছে, আমার এগুলো, এটা একটা ই কমার্স সাইট লারাবেল দিয়ে করা আর কি, হ্যাঁ এটা প্রায় 90% কাজ কমপ্লিট। আবার অ্যাডমিন কারা আছে, আমি কাদেরকে অ্যাডমিন বানাবো, হ্যাঁ আমি এগুলো দেখবো। তারপর হচ্ছে ভিজিটর, কে কে আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে আমি তাদের ইনফরমেশন দেখবো। আমি আমাকে কে কে কন্টাক্ট মেসেজ পাঠাচ্ছে সেগুলো দেখবো। আমার কয়টা ক্যাটাগরি আছে এগুলো আমি দেখবো। আমি তো কোড বুঝি না, আমি কি বুঝি, আমি বুঝি এই যে বাটন, এই লেখা, এগুলো দেখে দেখে কাজগুলো করব, ঠিক না। এখন আমি যদি একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাই আপনাদেরকে, ধরুন একটা প্রোডাক্ট, আমি এখন একটা প্রোডাক্ট আপলোড দিব আপনাদের সামনে, তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন, হ্যাঁ আচ্ছা এখানে আমি লিখতেছি আসুসিস, এটা কিন্তু লাইভে আছে আপনারাও দেখতে পারবেন, হ্যাঁ আসুসিস
www.asoc.com চাইলে আপনাদের ওইখান থেকেও ভিজিট করলে আপনারা দেখতে পাবেন। এটা আমার একটা কাজ চলতেছে আর কি। এই যে আপনারা যেতে পারেন ASULSI, এটা আমার এখন কাজ চলতেছে, তো এই জন্য দেখাই। এটা নিয়ে ক্লায়েন্টও আশা করি বেশি কিছু বলতে পারবে না। এই যে আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিলাম, আপনাদের হাতের কাছে কম্পিউটার থাকলে আপনারা দেখতে পারবেন। asocsys.com। এখন ধরুন আমি এটা স্লাইডার, এখানে স্লাইডারে দুইটা ইমেজ আছে মেবি। হ্যাঁ, আমি যদি স্লাইডার সেটিং এ যাই, এই যে স্লাইডার ইমেজগুলো, আমি তো কোডের ভিতর ঢুকে এটাকে চেঞ্জ করতে পারবো না, ঠিক না? তিনটা ইমেজ আছে, আমি আরেকটা ইমেজ অ্যাড করে দিই, অথবা আমি এগুলোকে সবগুলোকে ডিলিট করে দিই। হ্যাঁ, তিনটা ইমেজ আছে, তিনটা ইমেজকে আমি ডিলিট করে দিই। ডিলিট হয়ে গেছে। এগুলো একদম ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে, একদম ইনফরমেশন শেষ। ঠিক আছে, এখন যদি আমি আমার ওয়েবসাইটটিতে আসি, তাহলে দেখবো যে একটা ইমেজও কিন্তু নাই। দেখেন ফাঁকা, সাদা হয়ে গেছে, ইমেজ নাই। আমি এখন আলাদা তিনটা ইমেজ বা একটা দুইটা ইমেজ আমি আপলোড করব, যে কোনো একটা নাম দিয়ে দিই, দামি কন্টেন্ট দিয়ে। এখন আমি ইমেজ আনবো, ইমেজ কম্পিউটারে আছে কিনা আল্লাহ জানে। আচ্ছা দেখতেছি। হ্যাঁ, ধরুন এই যে এখান থেকে এই যে এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম, এই ইমেজটা আমার আপলোড হলো। হ্যাঁ, আমি আরো দু একটা ইমেজ দিই। একটা ইমেজে তো স্লাইডার অনুমান করা যায় না, দুইটা ইমেজ দিলাম। আচ্ছা, এবার আমি ওই ওয়েবসাইটটা দেখেন আমি কোন কোন ইমেজগুলো দিলাম। আমার এখান থেকে এই যে দেখেন ওই দুইটা ইমেজ আমার স্লাইডারে চলে আসছে। এই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের পার্ট, যে আমাকে এই ডাটাগুলো এখন কোথায় আছে, একটা ডাটাবেজে আমি এগুলোকে স্টোর করে রাখছি। ডাটাবেজে স্টোর করার পরে কি হয়েছে, সেগুলো আবার আমার যে ডিজাইন যেটা করছি, আমার যে ফ্রন্ট এন্ড যে ডিজাইনটা, হ্যাঁ, বা ওয়েব ডিজাইন, এখানে এসে এগুলো শো করতেছে। তাহলে এই যে আমি ডিজাইন এবং ডেভেলপমেন্টের পার্থক্য দেখাইলাম, এখন কি কারোর মধ্যে আর কোনো কনফিউশন আছে কিনা থাকলে বলেন। এটা হচ্ছে একটা স্ট্যাটিক সাইট, আর ওইটা কিন্তু সার্ভারে রাখা। হ্যাঁ, ওইটা কিন্তু সার্ভারে রাখা। এখন দেখেন আমি এখানে সবকিছু চেঞ্জ করে ফেলছি, আমি ডাইনামিকলি, এটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। এটা এখন ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে? এটা এখন ডাইনামিক ওয়েবসাইট, আর ওইটা ছিল স্ট্যাটিক ওয়েবসাইট। এই যে এটা হচ্ছে স্ট্যাটিক, এটা কারণ এটার এখনো কোনো কিছুকে ডাটাবেজের সাথে কানেক্ট করা হয়নি। এই হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের যে বেসিক আমাদের নলেজ গুলো জানা খুব বেশি দরকার। হ্যাঁ, কারণ এগুলো না জানলে আমরা কি শিখতেছি আমরা বুঝতে পারবো না। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে আমি আপনাদের সাথে প্রায় 40 মিনিট সময় হয়েছে শুধু ডিজাইন এবং ডেভেলপমেন্টের সংজ্ঞাটাই এতক্ষণ ধরে দিলাম। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে বলতে পারেন। সঞ্জয় কুমার শুনতেছেন? আপনি কি বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করছি? হ্যাঁ, এখন কি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, আপনি কি এই বিষয়টাতে ক্লিয়ার হয়েছেন যে আমরা কি শিখবো বা আমাদেরকে কি শেখানো হবে? হ্যাঁ, সামান্য একটু সমস্যা আছে বলতে কি, ডেভেলপমেন্ট হচ্ছে আমরা যে ডিজাইনটা করব এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে, সেই ডিজাইনটাকে মানে তো ডাইনামিক করতে হবে। ডাইনামিক বলতে কেমন, ডাটাবেজের মধ্যে আমাদের ইনফরমেশন স্টোর করতে হবে। হ্যাঁ, তারপর আমাদের অনেক লজিক্যাল পার্ট থাকে, ওই যে ফেসবুকে দেখাইলাম না, লজিক্যাল পার্ট থাকে, এই লজিক গুলো ইমপ্লিমেন্ট করতে হবে। সেই ডেভেলপমেন্টটা করার জন্য অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেমন, সি, সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট, তারপর পিএইচপি, গোল্যাং, জাভা অথবা পাইথন। হ্যাঁ, হ্যাঁ, না কোডিং না, এটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, কোডিং না, এটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ লজিক শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়। হ্যাঁ, এইচটিএমএল লজিক হয় না। আমরা একটু পরে এইচটিএমএল নিয়ে আলাপ করব। হ্যাঁ, একটু পরে আমরা এইচটিএমএল, আজকে আমরা বেশি কোড করব না, শুধু এনভায়রনমেন্ট সেটআপ আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো আর কি। তো ডেভেলপমেন্টটা হচ্ছে আমাদের লজিক্যাল পার্ট, এবং হচ্ছে আমরা যে ডাটাবেজে এটাকে স্টোর করব, এই ডাটাটাকে আবার আমরা অ্যাডমিন প্যানেলে নিয়ে অ্যাডমিনকে দেখাবো। এখান থেকে ডাটা পাঠাবো, সেই ডাটাটা যাবে ডাটাবেজে, ডাটাবেজ থেকে সেটা আবার অ্যাডমিন প্যানেলে যাবে, অ্যাডমিন প্যানেলে সে আবার এগুলোকে দেখবে। এই যে অ্যাডমিন প্যানেলটা দেখালাম না, অথবা অ্যাডমিন প্যানেল থেকে ডাটা পাঠাবো, সেটা এখানে এসে আবার শো করবে। হ্যাঁ, কিছু ডাটা এখান থেকে অ্যাডমিন প্যানেলে যাবে, আবার কিছু ডাটা অ্যাডমিন প্যানেল থেকে এখানে আসবে। যেমন আমরা যখন সামনে থেকে কোনো ফর্ম ফিল আপ করে দিই, যদি আমি একটা ফর্মের কথা চিন্তা করি, এই যে ধরেন কন্ট্যাক্ট পেজ, ওই যে রেজিস্ট্রেশন পেজ দেখালাম, এখানে কি হবে, আপনি এখানে ইনপুট দিতে পারবেন ডাটাটা কোথায় চলে যাবে, ডাটাটা চলে যাবে অ্যাডমিন প্যানেলে।
আবার অ্যাডমিন প্যানেল থেকে যখন এরকম লেখাগুলো দিবে অথবা ছবিগুলো দিবে, সেগুলো আবার আসবে কোথায়? এই ওয়েবসাইটে। এই যে কানেকশন গুলো, এগুলো এই ডেভেলপমেন্টটা করে কে? একজন ডেভেলপার, একজন প্রোগ্রামার। ঠিক আছে। আর এটা ডিজাইনটা যে কোথায় কি হবে, অ্যাডমিন প্যানেলের ডিজাইনও কিন্তু ওয়েব ডিজাইনার করে। এই যে অ্যাডমিন প্যানেলের যে ডিজাইনটা, এটাও কিন্তু একটা ওয়েব ডিজাইনার করে। ঠিক আছে, এই ডিজাইনটা। বাট এটার সাথে এটার যে একটা কানেকশন, এটার সাথে এটার যে কানেকশন, এই কানেকশনটা তৈরি করে একজন ডেভেলপার, একজন প্রোগ্রামার। ঠিক আছে। এই এবার আর কারো কোনো কনফিউশন আছে কিনা? অ্যাডমিন প্যানেলটা বলতে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, একটা ই কমার্স ওয়েবসাইট। তো ই কমার্স ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আপলোড দিবেন, আপনার একটা নিজস্ব ওয়েবসাইট, আলাদা একটা প্যানেল লাগবে না? এই যে ফেসবুকে আপনি ইউজার আইডি দিয়ে লগ ইন করতেছেন, এটা তো একটা অ্যাডমিন প্যানেল। এই যে আমাদের ফেসবুকের অ্যাডমিন প্যানেল, এখান থেকে আমি পোস্ট দিতে পারি, ছবি পোস্ট দিতে পারি, এখান থেকে আমি যে কাউকে আনফ্রেন্ড করে দিতে পারি, কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারি। এটাই তো আমার অ্যাডমিন প্যানেল। ঠিক একইভাবে আমার একটা ওয়েবসাইটের আমার যে প্রোডাক্টগুলো যে আমি আপলোড দিব, যে প্রোডাক্টগুলো, এটা তো সবাই দিবে না, শুধু আমি দিব, তাহলে তো আমার প্রোডাক্ট ডিলিট করে দিবে। ঠিক না? এখান থেকে আমি এডিট করতে পারবো, প্রোডাক্টের ডিটেল দেখতে পারবো, এখান থেকে আমি ডিলিট করে দিতে পারবো প্রোডাক্টটাকে। তো আমার এই ওয়েবসাইটটাকে কন্ট্রোল করার জন্য আমার তো একটা অ্যাডমিন প্যানেল লাগবে, কন্ট্রোল করার জন্য। ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, খুবই বেসিক কথাবার্তা, এগুলো কিন্তু অনেকে জানেন, কিন্তু তারপরও আমরা ক্লিয়ার হয়ে নিচ্ছি। জান্নাত আপা, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকম। মানে আমার ওয়েবসাইটের টোটাল কন্ট্রোল থাকবে আমার অ্যাডমিন প্যানেলে, টোটাল কন্ট্রোলটা করবো আমি অ্যাডমিন প্যানেল থেকে। ঠিক আছে। এই এরকম আবার সুপার অ্যাডমিন থাকে, যেমন আমাদের ফেসবুকে আমরা যেটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের ইউজার প্যানেল। আর মেইনটা আছে কার কাছে? মার্ক জুকারবার্গের কাছে। সে চাইলে আমাকে যে কোনো সময় ব্যান করে দিতে পারে। হ্যাঁ। এই সে আমাদেরকে একটা, মানে এটাকে বলা হয়, ওনাদেরকে বলা হয় সুপার অ্যাডমিন। বুঝছেন? এই এরপর আর আপনি কি ক্লিয়ার? জানাতে আপাতত ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। আচ্ছা, নীরব টেক শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। সুপার অ্যাডমিন তো আপনার ওয়েবসাইট হলে আপনি সুপার অ্যাডমিন। এখন আপনার ওয়েবসাইট আপনি মনে করতে পারেন যে অনেক বড় হয়ে গেছে, আমি তো একা প্রোডাক্ট আপলোড দিয়ে পারতেছি না, অথবা আমি একা একা এত ব্লগের এত লেখা লিখে পারতেছি না, আমি আমার ভাতিজা এবং একটা চাচাতো ভাই আছে, তাদেরকে বলি তোমরা কিছু লেখো। তো তাদেরকে তো আর আমি মেন পাওয়ারটা দিব না, তখন তাদেরকে আমি কি করবো? মানে সাব অ্যাডমিন, দুইটা সাব অ্যাডমিন খুলে দিব, যে তুমি আমার এগুলো প্রোডাক্ট আপলোড দাও, তুমি আমার একটু ইমেজ টিমেজ একটু আপলোড দাও। কিন্তু ওকে যদি আমি সুপার অ্যাডমিন দিই, ও তো নষ্ট করে ফেলবে, অথবা ওয়েবসাইটটাকে সে গায়েব করে দিবে। ঠিক না? নষ্ট করে ফেলবে, এক কথা যদি বলি। এটা হচ্ছে সুপার অ্যাডমিন এবং আপনার সাব অ্যাডমিন বা এগুলোর ইয়ে আর কি। হ্যাঁ, তো এগুলো কেউ ইমপ্লিমেন্ট করে, কেউ আবার ছোটখাটো সাইটে করে না, অ্যাডমিন একজনই থাকে। হ্যাঁ, ছোট সাইট আমার দরকার কি। হ্যাঁ। আচ্ছা, তারপর আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। বেসিক জিনিসগুলো ক্লিয়ার না হলে পরবর্তী টপিকসগুলো আপনাদের কাছে কনফিউশনে থাকবে। হ্যাঁ। ডাটাবেজে জমা থাকে, ডাটাবেজে জমা থাকে, ডাটাবেজ। হ্যাঁ। অথবা শুদ্ধ উচ্চারণটা হচ্ছে ডেটাবেজ, আমরা ডাটা বলে ডাকি আর কি। হ্যাঁ, এটা মূলত শুদ্ধ উচ্চারণ হচ্ছে ডেটাবেজ। অনেকে শুনেন না ডেটাবেজ নিয়ে কাজ করে, ডেটাবেজ নিয়ে কাজ করে। সার্ভার, আপনার ইয়ে, এটাকে কি যেন বলে, আমি তো ভুলে গেলাম। ডেটা সায়েন্স, নাম শুনছেন না? ডেটা সায়েন্স। এই ডেটাবেজ এগুলো জবের হাই স্যালারি আর কি, এবং মানে একটু অ্যাডভান্স কাজ। হ্যাঁ। এই আচ্ছা, রেজাউল করিম স্যার, আপনার সাথে তো কথা বলা হয় নাই। রেজাউল করিম, আপনি কি শুনতে পাচ্ছেন? সঞ্জয় কুমার, আপনি তো বুঝতে পারছেন না? মেন রাও, মেন রাও শুনতেছেন? জিহাদ,
আচ্ছা, আমি একটু মেন রাউর সাথে কথা বলি। আপনি কি বুঝতে পারছেন ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি? মানে কনসেপ্ট ক্লিয়ার তো না? তো আমরা শিখবো তো ওয়েব ডিজাইনটা, ঠিক না? আমরা এখন ডেভেলপমেন্ট শিখবো না। এবং ডেভেলপমেন্ট অনেক লম্বা পার্ট। ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে হবে। যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আমি মনে করি এভারেজ যদি বলি 6 মাস থেকে 2-3 বছর 5 বছর পর্যন্ত সময় লেগে যায় ভালোভাবে শিখতে, হ্যাঁ। মিনিমাম 6 মাস, এভারেজ 6 মাসের মতো সময় লাগে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে, হ্যাঁ। আর কেউ যদি এক্সট্রা মেরিটিয়াস হয় সেটা তো আলাদা ব্যাপার। আর ওয়েব ডিজাইনটাও ভালো মতো শিখতে 3 থেকে 6 মাস সময় ওয়েব ডিজাইনও লাগে, হ্যাঁ, প্রফেশনাল যাইতে। একেবারে যে 7 দিনে 10 দিনে হয়ে যায় এরকম না। আবার এটা একটু লং, মানে আমাদের এই সেক্টরটা একটু মানে লং টার্ম বলা যায়, হ্যাঁ। তো এরপর আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। তো আমরা করবো, তাহলে আমরা কিভাবে ওয়েব ডিজাইন করব, কিভাবে ওয়েব ডিজাইন করা হয়, ওয়েব ডিজাইনের জন্য কি কি আমাদেরকে জানতে হবে। আমরা পার্ট বাই পার্ট এগুলো এখন আমরা একটু ক্লিয়ার হবো, হ্যাঁ। ওয়েব ডিজাইনের জন্য আমাদেরকে জানতে হয় HTML, CSS, আর এরপর আরেকটু জানা লাগে জাভাস্ক্রিপ্ট। কেন জানা লাগে? কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমার যে ডিজাইনটা আমি করব সেই ডিজাইনটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করবে, আরো বেশি অ্যাট্রাকটিভ করবে। এটা করবে কি আমার জাভাস্ক্রিপ্ট একই সাথে অ্যাট্রাকটিভ করবে, পাশাপাশি কি করবে আমার ওয়েবসাইটের অনেক ফাংশনালিটি আছে যেগুলো আমি HTML এবং CSS দিয়ে আমি করতে পারবো না, লিমিটেশনে থাকবো, হ্যাঁ। এটা হচ্ছে লিমিটেশনটাকে ওভারকাম করার জন্য জাভাস্ক্রিপ্ট। আর জাভাস্ক্রিপ্ট না জানলেও আপনি পিওর HTML এবং CSS দিয়ে আপনি ওয়েব ডিজাইন করতে পারবেন, অসুবিধা নাই, আপনি করতে পারবেন। বাট জাভাস্ক্রিপ্টের হেল্প আপনাকে নিতে হবে, না নিয়ে আপনি পারবেন না। আপনি জাভাস্ক্রিপ্ট একটু, আমাদের ওয়েব ডিজাইনের জন্য জাভাস্ক্রিপ্ট সম্পূর্ণ জানতে হবে না। সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট জানতে অনেক সময় লাগে, এবং যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আমার জানার মধ্যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে পেঁচানো, হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তাহলে এটা জানাটা এত সহজ কথা না, কিন্তু আমাদের এত কিছু আমরা জানবো না, কারণ আমরা তো শুধু ডিজাইন করব। ডিজাইনের জন্য আমাদেরকে এত বেশি জাভাস্ক্রিপ্ট জানতে হবে না, খুব বেশি শুরুতে আমাদের জানার দরকার নাই, বাকিটুকু আমরা কাজ করতে করতে শিখে নেব, হ্যাঁ। আমাদের খুব বেশি জানার দরকার নেই, এটা হলো আর কি মেইন কথা। আর আমরা ভালোভাবে শিখবো তাহলে কি HTML এবং CSS। এখন প্রশ্ন আসতে পারে HTML এবং CSS কি? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটু নোট করে রাখতে পারেন। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তার মানে মূল কথাটা কি? HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? HTML কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটাতে আমাদের বেসিক্যালি আমরা লজিক্যাল কোনো কাজ করতে পারি না, হ্যাঁ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি করতে পারি? আমরা লজিক্যাল কাজগুলো করতে পারি বেশি। আরো অনেক বড় বড় পার্থক্য আছে, আমি একটু ন্যারো সেন্সের পার্থক্যটা বললাম, যেহেতু এখনো আমরা একদম বিজ্ঞানের আছি সবাই, তাই একটু উদাহরণগুলো একটু ছোট ছোট টাইপের উদাহরণ দিব, হ্যাঁ। তো তাহলে আমরা কি HTML হচ্ছে আমরা জানলাম HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। মার্কআপটা কি? এই যে ধরেন এই লেখাগুলো যে প্রিন্ট করে আমাদের ব্রাউজারে, হ্যাঁ, বা এক একটা মানে এক এক রকম করে যে প্রিন্ট হয়, হ্যাঁ। এই যে ব্রাউজারে শো হইলো, প্রিন্ট না বললে শো বললে মনে হয় বুঝবেন। এই যে শো হইলো, এক একটা এক এক রকম করে শো হইলো, এটা আমরা ডিফাইন করি, অথবা এটাকে আমরা ডিফাইন করি বলতেছি, হ্যাঁ, HTML দিয়ে। আর এই যে কালার, এই যে এটাকে কালারফুল করি আমরা, সেটা করি CSS দিয়ে। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। মানে CSS মানে সোজা কথা স্টাইল, CSS মানে হচ্ছে স্টাইল। আমরা একটা ওয়েবসাইটকে এই যে স্টাইল দিচ্ছি, হ্যাঁ, এই স্টাইলটা হচ্ছে এই যে কালার দিলাম, তারপর হচ্ছে এই যে এই বাটন গুলো দিলাম, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার CSS। আমি হোম পেজে যাই, তাহলে আর একটু ক্লিয়ার দেখতে পারবো, হ্যাঁ। এই যে এগুলো কোথায় কোনটা বসবে না বসবে, এই যে এখানে আমি যখন মাউসটা নিচ্ছি যে এরকম করে হয়ে যাচ্ছে, এগুলো CSS দিয়ে করা হয়, মানে স্টাইল করা, হ্যাঁ। স্টাইল করাটা হচ্ছে এই যেখানে কার্সরটা নিচ্ছি এটা এরকম জুম হয়ে চলে আসতেছে, হ্যাঁ, এগুলো হচ্ছে CSS এর কাজ। আর এগুলোকে প্রিন্ট করা, হ্যাঁ, বা শো করা, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করা, এটা হচ্ছে HTML এর কাজ। তাহলে আমরা জানলাম কি HTML হচ্ছে আমাদের ব্রাউজারে আউটপুট দেখানোর জন্য, হ্যাঁ। এই টেক্সট এবং ইমেজগুলোর আউটপুট করি আমরা, আউটপুট দেখিয়ে দিয়ে HTML দিয়ে, টেক্সট এবং ইমেজগুলোর আউটপুট দেই আমরা HTML দিয়ে, ঠিক আছে? এবং
এটাকে কালারফুল করি, হ্যাঁ, কালারফুল করি, পাশাপাশি কি করি, কোনটা কোন জায়গায় বসবে, হ্যাঁ, এই স্টাইলটা, হ্যাঁ, যে কোন দিক থেকে কোন দিকে কে কোন দিকে যাবে না যাবে, এগুলো আমরা সিএসএস দিয়ে করি। আমরা কাজ করতে গেলে আরো একটু ডিটেইলি আমরা এটাকে বুঝতে পারবো আর কি। হ্যাঁ, তো এইচটিএমএলটা কি, আশা করি এইচটিএমএল আর সিএসএস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন, আমি একটু দেখতে চলে যাব একটু একটু করে। হ্যাঁ, এইচটিএমএল বেসিক জিনিসটা নিয়ে কারো কোনো সমস্যা আছে বা কোশ্চেন থাকলে বলতে পারেন। রেজাউল করিম শুনতেছে না, নীরব? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু দেখতে যাব। হ্যাঁ, দেখতে যাওয়ার আগে আমরা এইচটিএমএল সিএসএস কোড করব না, এখন আমরা কোড করার আগে আমরা কি করব, একটু দেখব যে কোডগুলো কিরকম হয়। আমরা আজকে ক্লাসটা একটু শর্ট করব, হ্যাঁ, কারণ আজকে প্রথম ক্লাস তো আমরা একটু বেশি প্রেসারে যাব না। আচ্ছা, আমরা এখন শুরুতে যে কাজটা করব, কোডিং এর শুরুতে আমাদের কম্পিউটারের এনভায়রনমেন্ট সেট আপ করে নেব, কারণ আমরা কোড করব। কোড করার জন্য আমাদেরকে একটু প্রিপারেশন নিতে হবে, আমাদের কম্পিউটারটাকে একটু প্রস্তুত করতে হবে। প্রস্তুত করার জন্য আমাদেরকে 2-3টা সফটওয়্যার নিতে হবে, খুব বেশি না। হ্যাঁ, 3টা সফটওয়্যার। একটা সফটওয়্যার অলরেডি আপনাদের কম্পিউটারে আছে, সেটা হচ্ছে ব্রাউজার। আমাদের একটা লেটেস্ট ব্রাউজার লাগবে। হ্যাঁ, লেটেস্ট ব্রাউজার কি, ওল্ড মডেল থেকে আপনারা একটু লেটেস্ট মডেলে এটাকে আপডেট করে ফেলেন, অথবা এটাকে ডিলিট করে, যেহেতু ব্রাউজার ওপেন সোর্স, এটা তো টাকা দিয়ে কিনতে হয় না, আপনারা আপডেট মডেলের ব্রাউজার রাখবেন, এটা আছে সবার। তারপর আমরা যে কোড এডিট করব, হ্যাঁ, কোড এডিট করার জন্য আমাদের একটা কোড এডিটর লাগবে। আর যখন আমরা সিএসএস করব, সেই সিএসএস এ কালারকে পিক করার জন্য আমাদের একটা কালার পিকার লাগবে। হ্যাঁ, এটা যে লাল কালার বা সত্য কালারের নাম আমরা জানি না, যেমন এটা এমন একটা কালার আছে, আমি কিন্তু নাম জানি না। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে নেট প্রবলেম কেন দেখাচ্ছে আমি বুঝতেছি না, বাট আপনাদের সাথে তো আমি কানেক্ট আছি। এটা সম্ভবত আসলে ব্রাউজার দেখাচ্ছে। হ্যাঁ, দেখি তো, পিকজি কালার পিকার, হ্যাঁ, ফর উইন্ডোজ 10। এটা খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার। হ্যাঁ, বলতে গেলে কি 11 কিলোবাইট মাত্র। এই যে পিকজি কালার পিকার, আমরা এটা এই যে ইএক্সি আকারে আমরা এটাকে ডাউনলোড দিয়ে নিব। দেখেন, পিকজি কালার পিকার, হ্যাঁ, সেভ ফাইল। হ্যাঁ, এটা অলরেডি সেভ হয়ে গেছে, কারণ মাত্র 11 কিলোবাইট তো। এই যে এটা আমরা রান করে ফেলবো। হ্যাঁ, একটু হাতের কাছে কাগজ কলম রাখেন, এই জিনিসগুলো অনেক সময় ভুলে যায়। এই যে দেখেন, এই পিক যেটা ডাউনলোড করার পরে এখন আমি যে জায়গায় আমার মাউসটা নিব, দেখবেন যে এখানে সেই কালারটা চলে আসবে। এই জায়গাটা খেয়াল করবেন। হ্যাঁ, যেখানে মাউস দেব, আমি যদি একটু জুম করি, জুম করতে পারবো। হ্যাঁ, ওইখানে আমি জুম করে দেখতে পারবো। হ্যাঁ, এই কালারটাকে যদি আমি নিতে চাই, হ্যাঁ, তাহলে আমি কন্ট্রোল অল্টার সি, এই কালারটা এখন আমার কপি হয়ে গেছে, যে কালারটা আমি নিতে চাই। হ্যাঁ, এই যে আমি যদি এখানে আসি আমাদের গুগলে, হ্যাঁ, এখানে যদি আসি, এই যে দেখেন এই কালারটা এখানে মার্ক হয়ে আছে, এটার দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, মার্ক হয়ে আছে না? এখন যদি আমি কন্ট্রোল অল্টা সি লিখি, হ্যাঁ, এই কালারের একটা হেক্সা কোড, হ্যাঁ, আমার সে ইয়ে হয়ে যাবে, মানে আমার কিবোর্ডে সেভ হবে। কন্ট্রোল অল্টার সি মার্ক করার পরে যেটাকে নিতে চাই, কন্ট্রোল অল্টার সি, ধরুন আমি এই 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 কোডটাকে এইটাকে নিবি, এই কালারটাকে। হ্যাঁ, আমি এটাকে এমনি ইয়ে করতেছি, এই যে এটাকে নিলাম, নিয়ে এখন যদি আমি কোনো জায়গায় এটাকে পেস্ট করি, ধরুন আমি একটা উদাহরণের জন্য দিচ্ছি, এই যে পেস্ট করলাম, দেখেন একটা কালার কোড আসছে। এটার আগে আমরা এটাকে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, কালার কোড আমরা একটু পরে এটা দেখবো যে কিভাবে এই কালার কোডটা আমরা ইউজ করে ঠিক ওই কালারটাই আমরা পাবো। তাহলে আমাদের কি লাগবে, একটা ব্রাউজার, কালার পিকার, আর লাগবে আমাদের একটা কোড এডিটর। এই কোড এডিটর আপনারা বিভিন্ন জনে বিভিন্নটা ইউজ করতে পারেন। হ্যাঁ, তার মধ্যে আমরা শুরুতে যখন কোড করব তখন আমরা ব্যবহার করব নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস। তারপর থেকে আমরা ব্যবহার করব ভিজুয়াল স্টুডিও কোড। এটা আমি আমি আমাদের ক্লাসে ব্যবহার করব ভিজুয়াল স্টুডিও কোড। আর আপনারা যে যেটা যদি কেউ ইউজ করে অভ্যস্ত থাকেন তাতে কোনো অসুবিধা নাই, যেমন কেউ সাবলাইম টেক্সট, কেউ অ্যাটম, অথবা কেউ আপনার পিএইচপি স্ট্রং, হ্যাঁ, ব্র্যাকেট, যে যেটা ইউজ করে অভ্যস্ত আছেন কোনো অসুবিধা নাই, যেটা ইউজ করেন কোনো সমস্যা নাই। আপনার ওয়েবসাইট মানে হচ্ছে আমাদের মেন হচ্ছে কোড, কোন ব্রাউজার দিয়ে লিখলেন সেটা বড় কথা না, ঠিক আছে? চা খাইতে গেলে কাপ বড় না ছোট সেটা বড় কথা না, মেন হচ্ছে চাটা। চাটা মজা, মানে মজা ডিপেন্ড করে কি, মেন হচ্ছে উপাদান। ওই কোন এডিটর দিয়ে লিখলেন এটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, তবে আমাদের শিখার জন্য প্রথম একটা দুইটা ক্লাস আমরা, আমি প্রথম ক্লাসটা আজকে আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাসটা দেখাই দিব।
তারপর থেকে আমি কোড করবো ভিজুয়াল স্টুডিও কোডে, কারণ নোটপ্যাড প্লাস প্লাসে আপনাদেরকে দেখাইতে গেলে আমার অনেক সময় যাবে। কিন্তু সময় যেটাতে যাবে আপনাদেরকে সেটাই প্রথমে প্র্যাকটিস করতে বলতেছি, কারণ অন্যান্য কোডগুলোতে শর্টকাট অনেক কি থাকে। হ্যাঁ, তো আমরা তো শর্টকাটে শিখতে পারবো না, এইগুলো শর্টকাটে শেখা যায় না, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রসিডিউরাল ওয়েতে বা যেটা স্বাভাবিক নিয়ম সেই স্বাভাবিক নিয়মে আমাদেরকে আগাইতে হবে। তাই আমরা ডাউনলোড দিব নোটপ্যাড প্লাস প্লাস। আমার কম্পিউটারে ছিল, আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছুক্ষণ আগে ক্লাস শুরুর আগে আমি এটা ডিলিট করে দিছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার এখান থেকে ডিস্টার্ব করতেছে, আমি মজিলা থেকে দিব। হ্যাঁ, আমার ব্রাউজার একটু ডিস্টার্ব করতেছে। নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, আপনারাও একই সাথে হাতের কাছে কম্পিউটারে থাকলে করে ফেলেন। হ্যাঁ, পিক্সিটা পরে করলে হবে, বাট নোটপ্যাড প্লাস প্লাস মাস্ট বি লাগবে। এটাকে ডাউনলোড করে নেন। ওয়ান মোর স্টেপ প্লিজ, কম্পিউটার সিকিউরিটি চেক। আমাকে রোবট ভাবতেছে। আচ্ছা, এই যে এখানে আপনারা এই ফাঁকে নিজেরা একটু ডাউনলোড করে নেন। হ্যাঁ, না হ্যাং করতেছে না, এমনিতে ফাস্ট আছে, অসুবিধা নাই। আপনাদের ক্লাসের জন্য তো আমি ল্যাপটপ ইউজ করি, বাট এটা দিয়ে আমার কোড করা হয় না, শুধু ক্লাসের জন্য এটা আমার ইউজ করা হয়। হ্যাঁ, শুধুমাত্র ক্লাসের জন্য, এটা ক্লাস ছাড়া সারাদিন এটা বেকার থাকে। আমার কাজ করা হয় তো অফিসে, আর বাসা আসতে যখন কোড করি ডেস্কটপে করা হয়, ল্যাপটপে। আর আপনারা যারা ইউজ করেন, যদি আমার কাছে কেউ নতুন সাজেশন চায় যে আমরা কোনটা দিয়ে কাজ করব, প্রফেশনাল কাজ আসলে ল্যাপটপ দিয়ে হয় না, প্রফেশনাল কাজের জন্য ডেস্কটপ সবচেয়ে ভালো। হয় না বললে ভুল হবে, ঠিক না আর কি, মানে আমার কাছে কমফোর্ট ফিল হয় না ল্যাপটপে। আমি শুধু ক্লাসটাই নিই, কারণ কারেন্ট চলে গেলে বা কোনো একটা সমস্যা হলে যাতে আপনাদের সাথে কানেক্ট হতে পারি ইজিলি, এই জন্য আমি ক্লাসের জন্য ল্যাপটপটা ইউজ করি। আচ্ছা, এটা আমরা ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ইনস্টল করে নিব। হ্যাঁ, এই ফাঁকে আপনারাও করে নেন নোটপ্যাড প্লাস প্লাস এইচবিএস, এবং এটা খুব লাইট ওয়েট কিন্তু। হ্যাঁ, এবং খুব ফাস্ট থাকে। আর অন্যগুলোতে অ্যাড অন বা অন্যান্য জিনিস যখন আমরা ইনস্টল করে নিব, অ্যাড করে নিব, ওটা কিন্তু ভারী হয়ে যায়। নোটপ্যাড প্লাস প্লাস একটু হালকা থাকে। আর আরেকটা জিনিস দেখাবো, আমাদের কম্পিউটারে কিন্তু অলরেডি একটা আছে কোড এডিটর বা টেক্সট এডিটর, যেটাকে আমরা বলি। হ্যাঁ, আজকে আমরা শুধু এনভায়রনমেন্ট সেটআপটা দেখেই আমরা ক্লাসটা এখনই শেষ করে দিব, জাস্ট 10-15 মিনিট টাইম। হ্যাঁ, আচ্ছা, আমাদের নোটপ্যাডটা ডাউনলোড হয়েছে এবং সেটা ওপেন হয়েছে। এই সেটআপগুলো আপনারা করে ফেলবেন আগামী ক্লাসের আগে, এটাই আপনাদের হোমওয়ার্ক বলতে গেলে। হ্যাঁ, এই সেটআপ প্যানগুলো করে ফেলা এটাই আপনাদের হোমওয়ার্ক। আগামী ক্লাসের আগে এই পিক্সি ডাউনলোড দিবেন, আপনাদের ব্রাউজারটা ঠিক করবেন, যদি আপডেট থাকে ওয়েলকাম। আর এই নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করবেন, অথবা অন্যটা আপনি ভিজুয়াল স্টুডিও কোড যদি আপনি পারেন, আপনি যদি বুঝেন, আপনি করে ফেলতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এটা এখানে ওপেন হোক, প্রথমবার ওপেন হচ্ছে তো এটা এটার মতো করে ওপেন হোক। আমার কাছে এটা ইম্পর্টেন্ট না, আমি একটা দিয়ে দেখাইলে হইল। কোড লেখা নিয়ে হচ্ছে কথা। আচ্ছা, কোড লেখার জন্য আমরা ফোল্ডার করে বিভিন্নভাবে আমরা কোড করতে পারি, কিন্তু আজকে শুরুতে আমরা যে কোনো জায়গায় একটা জাস্ট টেক্সট ফাইল নিব। এই যে আমরা কোড করব, তার জন্য আমাদেরকে নিতে হবে কি, প্রথমে একটা টেক্সট ফাইল, এই যে এইভাবে। হ্যাঁ, টেক্সট ফাইল আমরা নিব। দেখেন এখানে এই লেখাটার পাশে ডট টিএক্সটি নামের একটা কথা আছে, এটাকে বলা হয় এক্সটেনশন। এটাকে বলা হয় এক্সটেনশন। যেমন আমরা যখন কোনো গান শুনি, হ্যাঁ, গানের নামের পাশে দেখবেন লেখা থাকবে .mp3, কি লেখা থাকবে .mp3। ভিডিও গানের পাশে থাকবে কি .avi অথবা .mp4, এরকম একটা লেখা থাকে, এটাকে বলা হয় এক্সটেনশন। ছবির নামের পরে থাকে .jpg, .png, .jpeg, .oap, হ্যাঁ, পিএনজি, এরকম লেখা থাকে। তো এই লেখাগুলোকে বলা হয়, ডটের পরে যেটা থাকে এটাকে বলা হয় ওই ফাইলের এক্সটেনশন।
ঠিক এখানে আমরা যখন একটা টেক্সট ফাইল নিলাম, এটার এক্সটেনশন হচ্ছে ডট টিএক্সটি। আচ্ছা, আমি আপনাদের জন্য একটা ফোল্ডার করে নিই। হ্যাঁ, ফোল্ডারের ভিতরে আমি লিখবো, রুট ফাইলে লিখবো না, 100M দিয়ে আমি একটা ফোল্ডার করে নিচ্ছি আপনাদের জন্য। হ্যাঁ, আর এখানে আরেকটা সাব ফোল্ডার করে নেই আপনাদের ব্যাচের জন্য। তাহলে আপনাদের কোডগুলো একটু আমি এখানে গুছিয়ে রাখবো। হ্যাঁ, ব্যাচ 3021 মেবি। হ্যাঁ, 3021। আপনাদের ব্যাচটা 3021 না? আপনারা কি শুনতেছেন নাকি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, 3021। আচ্ছা, এটার ভিতর আমি ফাইলটা নেই, বাইরে একটা নিছি, এটা ইম্পর্টেন্ট না। আমি ফোল্ডারের ভিতর নেই, যাতে এখান থেকে এই কোডটা আমি আবার গিটহাবে আপলোড করে দিতে পারি। হ্যাঁ, তো আজকে হচ্ছে ক্লাস 1, আর একটা ফোল্ডার নেই, ক্লাস 1। হ্যাঁ, এগুলো আমি একটু গুছিয়ে গুছিয়ে করতেছি কাজটা। হ্যাঁ, আচ্ছা, আমি বাইরে থেকে প্রথম দেখাবো যাতে আপনাদের বুঝতে একটু সহজ হয়, অথবা এখান থেকেও দেখাইলেও পারবো। এই যে নোটপ্যাডটা এখানে ওপেন হয়েছে। হ্যাঁ, আমি এগুলো সবগুলোকে, আমার আগের কাজ করা আছে তো, ওই যে আমি আপনাদের জন্য ডিলিট করলাম, বললাম না, আপনাদের বোঝানোর জন্য। এটা আমার একটা লারাভেল প্রজেক্ট আর কি। আচ্ছা, এটা এটার মতো করে থাকো। আমরা এখানে এখন রুট ফোল্ডার, ওই যে আমরা ডেস্কটপে নিচ্ছি, ডেস্কটপে না নিয়ে আমরা এখানে একটা ফাইল নিই নতুন করে। হ্যাঁ, এরকম ফোল্ডারের ভিতর নিচ্ছি। তো আমি কি করবো, এখানে একটা টেক্সট ফাইল নিচ্ছি। টেক্সট ফাইলের নাম হচ্ছে এরকম, যখন আমি টেক্সট ফাইল নিব এটা আসবে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। এক মিনিট একটু প্লিজ, আমার দরজাটা একটু বন্ধ করতেছি। এই কে? এ সানি মেনে, হ্যাঁ হ্যালো, শুনতেছেন? আচ্ছা, আমার ওই ভাগিনা, ছোট ভাগিনা আছে তো, খুব দুষ্টামি করে, এসে দরজা ধাক্কাইতেছিল। হ্যাঁ, এই স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আচ্ছা, আমরা ফোল্ডারে যাই। তো আমরা যখন একটা ফাইল নিলাম, এই যে নিউ টেক্সট, আমরা যদি রাইট ক্লিক করি কার্সরের তার পাশ দিয়ে, এই যে এখানে নিউতে যখন যাব আমরা এরকম, হ্যাঁ, একটা টেক্সট ডকুমেন্ট দেখেন। আবার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়েন না কিন্তু। হ্যাঁ, টেক্সট ডকুমেন্ট, এই যে এখানে এই লেখাটা আসছে, পাশে দিয়ে ডট টিএক্সটি আছে। এখন আপনাদের কম্পিউটারে এটা নাও আসতে পারে, এই ডট টিএক্সটি লেখাটা নাও আসতে পারে। এটা না আসার কারণ হচ্ছে, আপনারা অনেক সময় কি হয়, অনেকে এই এক্সটেনশন গুলো হিডেন থাকে কম্পিউটারে বাই ডিফল্ট। বাই ডিফল্ট কম্পিউটারে এটা হিডেন থাকে। যদি হিডেন থাকে তাহলে আপনি কিভাবে ওপেন করবেন, এটা হচ্ছে প্রথম কথা। এটা আগে দেখা যাইতে হবে, দেখা না গেলে হবে না। যদি উইন্ডোজ 10 হয় তাহলে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এই যে এখানে লেখা আছে দেখেন, ফোল্ডারের মধ্যে থাকলে এটা দেখবেন শুধু ফাইল নেম এক্সটেনশন, এটাকে আপনারা চেক করে দিন। এই যদি আমি আনচেক করি, দেখেন এই লেখাটা আর নাই। হ্যাঁ, আর এটাকে চেক করে দিই আমি। হ্যাঁ, এই যে চেক করে দিলাম, এখন এই যে ডট টিএক্সটি লেখাটা আসছে। আপনারা এই কাজটা করবেন। আর যদি উইন্ডোজ 7 হয় তাহলে আপনারা এই যে এখানে সার্চ বক্সে গিয়ে লিখবেন ফোল্ডার অপশন। ফোল্ডার অপশন লিখলে দেখবেন যে এরকম একটা লেখা আসবে, এরকম একটা পপআপ আসবে, আমি দেখাচ্ছি। আচ্ছা, পপআপটা কোথায় গেল? আচ্ছা, এই যে আপনারা যদি উইন্ডোজ 7 হন, হ্যাঁ, ফোল্ডার অপশনে গেলে দেখবেন এরকম একটা পপআপ আসবে। আসলে এখানে ভিউ নামের একটা ইয়ে থাকবে, এই ভিউতে যাবেন। ভিউতে গিয়ে লেখা একটু দেখবেন যে ফাইল নেম এক্সটেনশন, ওইখানে চেক করা থাকবে, বরং ওইখানে উল্টা আনচেক করে দিবেন। ওইটাতে লেখা থাকবে হিডেন ফাইল এক্সটেনশন, একটা হোয়াট সাইন দিয়ে থাকবে। হ্যাঁ, আপনাদের সামনে যদি কম্পিউটার থাকে এটা এখনই করে ফেলেন, এটার জন্য অনেকে প্রবলেমে পড়ে। এটার জন্য অনেকে প্রবলেম পড়ে। আপনার এই ডট টিএক্সটি লেখা কিন্তু ওপেন থাকতে হবে আমার। হ্যাঁ, এটা আগামী ক্লাসের আগে সবার কমপ্লিট থাকতে হবে। এটাই হচ্ছে হোমওয়ার্ক, আপনাদের এনভায়রনমেন্ট সেট আপ করা। কি আপনারা কি বুঝতে পারছেন নাকি কেউ বুঝতে পারতেছেন না? কারো আছে উইন্ডোজ 7 আছে কারো কম্পিউটারে?
হ্যালো, আপনাদের কি সবার উইন্ডোজ 10 7 থাকলে বলতে পারেন? আচ্ছা, তাহলে অলরেডি যদি হাতের কাছে কম্পিউটার থাকে এটা করে ফেলেন। হ্যাঁ, এই যে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এটাকে ফাইল নেমে এক্সটেনশন করবেন, আর এক্সটেনশনটা চেক করে দিবেন। আর যদি উইন্ডোজ 7 হয় তাহলে আপনারা ফোল্ডার অপশনে যাবেন। হ্যাঁ, ফোল্ডার অপশনে গিয়ে এটা প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে গেলে দেখবেন যে এখানে ভিউ নামের একটা ইয়ে আসবে, ট্যাব আসবে, ওইটার মধ্যে এটাকে আনচেক করে দিবেন উল্টাটা। আচ্ছা, এখন আসেন এই যে টিএক্সটি, এটা ডট টিএক্সটি মানে কি টেক্সট ফাইল। জেপিজি থাকলে এটা ইমেজ ফাইল। এখন আমরা তো লিখবো এইচটিএমএল, ঠিক না? আচ্ছা, একটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, এতগুলো দরকার নেই, একটা দিয়ে উদাহরণ দেখি। ডট টিএক্সটি। এখন আমরা এটাকে রিনেম করতে পারি। একটা হচ্ছে ডাবল ক্লিক করলে রিনেম হয়, অথবা আমরা এখানে গিয়ে এটাতে ক্লিক করে, আমরা কিন্তু বেসিক কম্পিউটার সবাই জানি, বেসিক কম্পিউটার না জানা থাকলে কিন্তু ক্লাস করা মুশকিল হবে। হ্যাঁ, আমরা রিনেমে দিলাম। এখন এই যে লেখাটা আছে ডট টিএক্সটি সহ আমরা সবটাকে কেটে দিব, অথবা রাখতে পারি, অসুবিধা নেই। ডট টিএক্সটি সহ আমরা এটাকে ফাঁকা করে ফেলবো। ফাঁকা করে যে কোনো নাম দিব, যে কোনো নাম। কিন্তু যে কোনো নাম বলতে আমরা যে কোনো নাম দিব না, দিতে পারি কিন্তু দিব না। আমরা কিছু নিয়ম কানুন মানবো, যেভাবে ডিজাইনাররা অথবা ডেভেলপাররা একটা সবারই একটা কমিউনিটিতে একটা প্রচলন আছে। হ্যাঁ, যে এভাবে সবাই কোড করে, সেটা হচ্ছে ইন্ডেক্স লেখে। তারা ফাইলটার নাম দেয়, প্রথম ফাইলটার নাম দেয় ইন্ডেক্স। ডট দিয়ে আমাদেরকে এখন আর আমরা নিজের মতো দিতে পারবো না, ঠিক আমাদেরকে লিখতে হবে এইচটিএমএল। যেহেতু আমরা এইচটিএমএল শিখবো, তাই আমাদেরকে দিতে হবে এইচটিএমএল। ডট এইচটিএমএল কোনোভাবে চেঞ্জ করা যাবে না, ডট এইচটিএমএল দিতে হবে। আর সামনের লেখাটা আপনি আপনি যা খুশি দিতে পারেন, কিন্তু আমরা দিব কি ইন্ডেক্স। সেই ইন্ডেক্স লেখার আরেকটা সুবিধা আছে, যেটা আমরা ঠিক যেদিন আমাদের কোর্সটা কমপ্লিট হবে অথবা শেষের দিকে আমরা সেই দিন বলবো যে ইন্ডেক্স লেখাটার একটা উপকারিতা আছে বা এটা প্রয়োজন আছে। সেটা নিয়ে আমরা সব শেষের ক্লাসে বলবো, যখন আমরা সার্ভারে কাজ করব তখন আমরা বলবো। হ্যাঁ, লাইভ সার্ভারে গিয়ে যখন আমরা কাজ করব না, তখন আমরা বলবো। তাহলে এখন আমরা দেখলাম কি, আমরা একটা ফাইলে যে কোনো নাম দিতে পারি। ডটের আগেরটা এটা হচ্ছে নাম, এটা হচ্ছে নাম। এখন নাউন, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, নাউন। কিন্তু ডট এইচটিএমএল এটা হচ্ছে এক্সটেনশন, এটা আপনি আপনার মন মতো দিতে পারবেন না। এটা আপনার যা আছে, এইচটিএমএল ফাইলের জন্য এইচটিএমএল দিতে হবে, সিএসএস এর জন্য সিএসএস দিতে হবে, জাভা স্ক্রিপ্টের জন্য জেএস দিতে হবে, পিএইচপি যখন শিখতে যাবেন তখন আপনাকে পিএইচপি দিতে হবে। এই এক্সটেনশন হচ্ছে আপনার পরিচয়, আর এটা হচ্ছে মানে কি কাজ করতেছেন, কি ফাইল হচ্ছে ফাইলের মেইন পরিচয়টা। আর এটা হচ্ছে নাম, আপনি যে কোনো নাম তাকে দিতে পারেন। এটা হচ্ছে নাম। এখন আমি এটাকে সেভ করতে গেলে একটা ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং দিলে আমি এটাকে ইয়েস দিয়ে দিব। হ্যাঁ, এটাকে আমি ইয়েস দিয়ে দিব। আবার যদি আরেকটা নেই, তাহলে আমি এবার নিলাম অ্যাবাউট নামে। হ্যাঁ, অ্যাবাউট ডট টিএক্সটি আছে, আমি টিএক্সটিটা রাখবো না, আমি এখানে এইচটিএমএল বসাই দিব। ডটটা রাখলাম, অথবা নতুন করে লিখতে পারি ইচ্ছা। আমি যখন ইন্টারে দিব, এটা ইয়েস বলবে যে এটা চেঞ্জ হচ্ছে, টোটালি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আপনি কি চেঞ্জ করবেন? হ্যাঁ, দেখেন এখানে একটা আইকন চলে আসছে। আমি একটু মাউস ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, অথবা এগুলোকে আমি একটু বড় আইকন দিই, এক্সট্রা লার্জ আইকন। দেখেন এটা কিন্তু অলরেডি একটা আমাদের যে ডিফল্ট যা ব্রাউজারে যেটা থাকবে, যার কম্পিউটারে যে ব্রাউজারটা ডিফল্ট হিসেবে থাকবে, সেটা সাইন আইকনটা চলে আসবে। এটা অলরেডি আইকন হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি এটাকে ডাবল ক্লিক করলে ব্রাউজ করতে পারবো। ব্রাউজ করলাম, ফাঁকা, কারণ আসলে কিন্তু এটার ভিতরে আমি কিছু লিখি নাই, এই জন্য এটা ফাঁকা। এই হচ্ছে আমাদের ডিজাইন, এখান থেকে আমাদের ডিজাইনের যাত্রা শুরু। তাহলে আপনারা কি পারবেন এরকম একটা ফাইল বানাইতে, নাকি পারবেন না? দেখে কেউ বলেন তো। জাস্ট আমাদেরকে কি করতে হবে, প্রথমে হিডেন ফাইল এক্সটেনশনটাকে আমরা এটাকে এনাবল করে রাখবো। এনাবল করে আমরা লিখবো ইন্ডেক্স, অথবা যে এই যে ইন্ডেক্স নিলাম, অ্যাবাউট নিলাম, ডট এইচটিএমএল এটা আমাদেরকে লিখতে হবে। লেখার পরে এটা আমাদের একটা ওয়েবসাইটের মতো, ওয়েবসাইটে ব্রাউজ করতে পারবো, আইকন আসবে। এখন আমরা এটাকে এডিট করব। এডিট করার জন্য আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, এই যে এখানে এটা ওপেন হলো। অথবা আমি কি করতে পারি, বাই ডিফল্ট আমাদের কম্পিউটারে একটা থাকে, ওপেন উইতে গেলে আপনি এখানে দেখবেন নোটপ্যাড আছে। এটা সব কম্পিউটারে আছে কিন্তু। হ্যাঁ, উইন্ডোজ যত কম্পিউটার আছে এই নোটপ্যাড, আমি এখান থেকেও এটাকে করতে পারি। এটার জন্য নোটপ্যাড প্লাস প্লাস লাগবে না। অথবা আমি ভিজুয়াল স্টুডিও কোড থেকে করতে পারি, যেখান থেকে করি ইচ্ছা। আপনি এখান থেকে যেটুকু করছেন, সেভ করার পর আপনি যদি আবার অন্য কোড ওপেন করেন, ওইটুকু আসবে। এটা হচ্ছে একটা কোড এডিটর, এটার কিন্তু আর কোনো রুল নাই, জাস্ট এটা একটা কোড এডিটর, ঠিক আছে? আর কিছু না। হ্যাঁ, তো আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আজকে কোড করবো না, আজকে আমি নোটপ্যাড দিয়ে করবো, একদম কম্পিউটারের যেটা একদম বেসিক লেভেলের, ঠিক আছে, সেটা দিয়ে করবো। এখন দেখেন আমাদের এখানে কিন্তু কোনো লেখা নাই, রিফ্রেশ করলে কিচ্ছু নাই, কারণ আমাদের এই ফাইলে তো কিছু নাই। এখন আমরা এই ফাইলের জন্য লিখবো হ্যালো, লিখে সেভ করতে হবে। কিন্তু
সেভ করার পর দেখেন আসে হ্যালো লেখাটা চলে আসছে। ঠিক আছে, হ্যালো লেখাটা চলে আসছে। এখানে এখন আমরা যা লিখবো তাই আসবে। ঠিক আছে, আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, সরি হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা এখানে যদি এখন রিফ্রেশ করি হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। ঠিক আছে, আমরা এরপরের লাইনে গিয়ে লিখবো কেমন আছেন। সেভ করতে হবে কন্ট্রোল এস, এটা কিন্তু সেভ না করলে হবে না। অথবা এই যে এখানে ফাইল অপশন থাকে সেভের, নোটপ্যাড প্লাস প্লাস এই যে ফাইলে, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ বা সেভে যেটা করতে চান সেভ করতে হবে। এখন যদি আমরা রিফ্রেশ করি এই যে হ্যালো ওয়ার্ল্ড কেমন আছেন, কিন্তু পরের লাইনটা আসে নাই। ঠিক না, আসবে না। সেটার জন্য আমাদেরকে HTML ব্যবহার করতে হবে, HTML ট্যাগ। সেই HTML ট্যাগ আমরা ফুল স্ট্রাকচার এখন যাবো না, শুধু একটু স্যাম্পল দেখব। ধরুন এই হ্যালো ওয়ার্ল্ডটাকে শো করার জন্য একটু, অথবা আমি একটু বড় করে শো করাবো, এই জন্য আমি একটা ট্যাগ নিচ্ছি। আজকে সিম্পলি আমি একটা ট্যাগ দিয়ে শুরু করব। আমি একটা প্যারাগ্রাফের মতো রাখবো, তাই একটা পি ট্যাগ। এই পি ট্যাগটা লেখার জন্য আমাকে কি করতে হয়, আমি একটু জুম করে নিচ্ছি, খেয়াল করুন। প্রথমে হচ্ছে স্মলার দেন, তারপর হচ্ছে গেটার দেন। এটা তো গেটার দেন না, এটা হচ্ছে গেটার দেন। আচ্ছা, আমার ভুল হইতে পারে, স্মলার দেন আর গেটার দেন মাঝে মাঝে আমি পেস লাগাই ফেলি। হ্যাঁ, এটা হচ্ছে গেটার দেন, এটা হচ্ছে স্মলার দেন। প্রথমে হচ্ছে স্মলার দেন, তার মাঝখানে একটা পি, এটা হচ্ছে একটা HTML ট্যাগ, এটা হচ্ছে একটা HTML ট্যাগ। হ্যাঁ, এরপরে গেটার দেন। আমার HTML ট্যাগটা লেখা হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে আমি যদি রিফ্রেশ করি আমার কোনো চেঞ্জ আমি দেখতে পারতেছি না। এখন দেখেন আমি যদি এখানে লিখি আরেকটা HTML ট্যাগ H1, এটা হেডিং, ওটা তো প্যারাগ্রাফের সংকেত আর এটা হচ্ছে হেডিং এর সংকেত। আমি যদি লিখি দেখেন লেখাটা আবার সব বড় হয়ে গেছে, এটা হেডিং হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমি তো চাই যে সবটা না, আমার এইটুক পর্যন্ত আসুক। আমার পুরো ফাইল, এটা পুরো ফাইলে কত 2000-3000 ওয়ার্ড থাকতে পারে, সবগুলোকে কি আমি এমন করব না। আমি নির্দিষ্ট এরিয়াকে হেডিং হিসাবে চিহ্নিত করব। তাহলে আমি যদি চিহ্নিত করতে চাই, তাহলে H1টা যেখানে আমি শেষ শুরু করছি আমাকে এটা শেষ করতে হবে। তাহলে আমি কোথায় শেষ করব, এখানে এসে শেষ করে দেই। শেষ করার জন্য ঠিক আমি H1টা আবার এখানে লিখবো, কিন্তু না, এতে শেষ হবে না। শেষের একটা সংকেত আলাদা দিতে হয়, একটা স্ল্যাশ সাইন দিতে হয়, যে এখানে এসে শেষ হয়েছে। তাহলে আমার H1 এখানে এসে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে, একটা স্ল্যাশ শুধু বেশি হয়। এখন যদি আমি রিফ্রেশ করি, হ্যাঁ, তাহলে দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার যেই আমি ট্যাগটা দিলাম সুনির্দিষ্টভাবে, আমি HTML এ যে ট্যাগটা দিলাম এটা ঠিক সেইভাবে বড় হয়ে আসছে, কিন্তু কেমন আছেনটা আমার আলাদাভাবে ছোট হয়ে আছে। আমি চাইলে এটাকে এখন অন্য কোনো ট্যাগ দিতে পারি, যেমন আমাদের হেডিং এর 6টা ট্যাগ আছে, তো আমি এটাকে S4 দিয়ে দিই, S1 থেকে S6 পর্যন্ত, এগুলো আমরা পরে আরো ডিটেল আলোচনা করব। হ্যাঁ, S4টা দিলাম। হ্যাঁ, তাহলে এটা কি করতে হবে, আমাদের স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। এখন দেখুন এটা, এটা এই যে দেখেন আসছে HTML মানে S4 এ একটু মানে হেডিং আকারে আসছে। এরপর আমি চাইতেছি এটাকে একটু কালারফুল করব। এই জন্য আমরা এই প্রথম ট্যাগটা শেষ হওয়ার আগে আমরা একটা অ্যাট্রিবিউট দিতে পারি, খুব বেশি। এটা আপনাদেরকে এখন বুঝতে হবে না, এটা CSS করতেছি, মানে HTML CSS কি এটা শেখাচ্ছি। আগামী ক্লাস থেকে আমরা কোড নতুন করে শুরু করব। তাহলে আমরা এখানে লিখবো স্টাইল, স্টাইল দিব CSS, স্টাইল সমান সমান দিয়ে ডাবল কোটেশন দিব ওই ট্যাগটার ভিতরে, মানে এর এই ট্যাগটা যেখানে শুরু হয়েছে এবং যেখানে শেষ হচ্ছে এর ভিতরে, এর মধ্যে আমরা কি করব, স্টাইল দিব। যে স্টাইল দিতে চাই আমরা দিব। আমরা দিলাম রেড, সরি রেড না, মানে কি দিব, আমরা কালার দিব। একটা কালার দিব, কালার দিলাম রেড, রেড দিয়ে একটা সেমিকোলন দিয়ে শেষ করে দিব। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা কালার হয়ে গেছে। এই এই হচ্ছে HTML এবং CSS, এই হচ্ছে HTML এবং CSS। কিন্তু আমরা এইভাবে কোড করব না, আমরা আরো সুন্দরভাবে গুছিয়ে কোড করব। ইন্ডাস্ট্রিয়াল মানে ইন্ডাস্ট্রিয়ালে যেভাবে কাজ করতে হয়, একটা বড় প্রজেক্ট যেভাবে রান করতে হয়, যে স্ট্যান্ডার্ডে কোড লিখতে হয়, আমরা সেগুলো ফলো করব। পাশাপাশি HTML লেখার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কারণ আছে। হ্যাঁ, কিছু প্রসিডিউরাল, মানে যে এভাবে এভাবে লিখবো আমরা, লেখার কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে, আমরা কোয়ালিটি মেনটেন করে লিখবো। বাট আমি শুধু HTML এবং CSS এর পার্থক্যটা দেখাইলাম। এই স্টাইল হচ্ছে কি, এটা হচ্ছে CSS, আর এটা বাকিটা হচ্ছে এই S1 এবং S4 হচ্ছে আমাদের HTML। ঠিক আছে, HTML ট্যাগ। এরকম আরো অনেক অসংখ্য ট্যাগ আছে, আমরা এগুলো শিখবো। আর স্টাইল কোনটাকে কিভাবে দিতে হয় সেটাও আমরা শিখবো। ঠিক আছে, তাহলে আগামী ক্লাস থেকে আমরা বিস্তারিত আমরা কোড করা শুরু করব। আজকে আমরা জাস্ট HTML CSS, ওয়েব ডিজাইন কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হলাম। তাহলে ফ্রিল্যান্সার জিহাদ আসুন তো একটু।
মাইক্রোফোনটা অন করেন তো। আজকে আমরা কি কি শিখলাম একটু আলোচনা করেন তো। এইচটিএমএল সিএসএস এটা একটু প্র্যাকটিস দেখাইলাম না। আচ্ছা, এরপর জান্নাত আপু আসেন তো, মাইক্রোফোনটা অন করেন। যে আপু এইচটিএমএল এবং সিএসএস এই জিনিসটা বুঝতে পারছেন? কালার করার জন্য স্টাইল, হ্যাঁ। হ্যাঁ, আউটপুট দেখানোর জন্য, দেখেন আউটপুটটা কেমন হবে। হ্যাঁ, আউটপুট দেখানোর জন্য। আর সিএসএস হচ্ছে স্টাইল, এটা হচ্ছে স্টাইল করার জন্য। হ্যাঁ, এই আজকে তো আমরা কোড করি নাই। আজকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনাদের এনভায়রনমেন্ট সেটআপ। আপনাদের পিসি যাতে সবার ক্লিয়ার থাকে এবং এরকম একটা ফাইল নেবেন। ফাইল নিয়ে যে H1 থেকে H6 পর্যন্ত, হ্যাঁ, H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ গুলো দিয়ে দেখেন কি আসে, স্টাইলে কালার দিলেন, হ্যাঁ। আর পাশাপাশি হচ্ছে আপনাদের আর কোনো কাজ নাই আজকে হোমওয়ার্ক, আমি কোডে করে নাই, কি দিব আপনাদেরকে, হ্যাঁ। কি দিব বলেন, আমি তো কিছু শিখাই নাই। হ্যাঁ, আপনাদের টাইপিং স্পিডটাই কয়েকদিন একটু স্ট্রং করার চেষ্টা করবেন, কারণ আপনি যদি এ লিখতে যায় এ খুঁজতে হয়, তাহলে আপনি কি এর চিন্তা করবেন নাকি কোডের চিন্তা করবেন, দুইটা জিনিস নিয়ে কনফ্লিক্ট হবে। এই 2-3 দিন আপনারা একটু টাইপিং স্পিডটা বাড়ানোর চেষ্টা করবেন, আপনাদের কম্পিউটারের এনভায়রনমেন্ট সেট আপ করবেন। তারপর আমরা তো আগামী ক্লাস হচ্ছে, আজকে তো কি বার, মঙ্গলবার না, বুধবার। পরবর্তী ক্লাস আমাদের রোববার, অর্থাৎ মাঝখানে 3 দিন, এই 3 দিনের মধ্যে আপনারা টাইপিং স্পিড এবং কম্পিউটারের এনভায়রনমেন্ট সেট আপ করবেন, হ্যাঁ, যাতে আমরা এরপরে ফুললি আমরা কোড শুরু করতে পারি। ঠিক আছে। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস। না, ওয়েবসাইট তো না, ওয়েবসাইট তো ডাউনলোড করা যায় না। আমরা ডাউনলোড করব, হ্যাঁ, মোজিলা ব্রাউজার মোজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম, এটা কিন্তু আপনাদের কম্পিউটারে আছে অলরেডি, ঠিক না? প্রত্যেকের কম্পিউটারে কিন্তু ব্রাউজার আছে, তারপর আমি নিয়ম হিসেবে উল্লেখ করলাম। এখন কারো আছে ব্যাকডেটেড, যে কেউ আছে খালি গান টান শুনে, হ্যাঁ, কিন্তু ব্রাউজার ওপেন করে না বেশি একটা, তাহলে আপনাদের ব্রাউজারটা আপডেট রাখবেন। কারণ সিএসএস এ অনেক ব্রাউজার ফ্যাক্ট থাকে, জাভাস্ক্রিপ্টে ব্রাউজার ফ্যাক্ট থাকে। হ্যাঁ, তো আপনারা কি করবেন, বেশিরভাগই গুগল ক্রোমটা ইউজ করতে পারেন, জাভাস্ক্রিপ্টের জন্য ক্রোমটা খুব ভালো। তো গুগল ক্রোমটাকে আপডেট ভার্সনটা ডাউনলোড করবেন, সেটাকে যদি আপডেট থাকে, আপনি যদি কন্টিনিউ এটাকে ইউজ করেন, এটা অটোমেটিক আপডেট আসে, হ্যাঁ। আর আহ, তাহলে কি আমাদের একটা ব্রাউজার, একটা PIXI 11 কিলোবাইট, মাত্র 11 কিলোবাইট, হ্যাঁ, এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন পিক্সি। তারপর ডাউনলোড করবেন নোটপ্যাড প্লাস প্লাস অথবা ভিজুয়াল স্টুডিও কোড অথবা ব্র্যাকেট। নোটপ্যাড প্লাস প্লাস মাস্ট বি আপনার কম্পিউটারে ডাউনলোড দিয়ে রাখবেন, কারণ এটা হচ্ছে সবচেয়ে লাইট ওয়েট। প্রথমত কোড করার জন্য, শুরু থেকে কোড করার জন্য নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে বেস্ট, বাট আমি করব নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে না, অথবা আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে করবো, হ্যাঁ। কিন্তু আপনারা করবেন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। কারণ আমি যদি নোটপ্যাড প্লাস প্লাসে সব কোড করতে যাই একটা একটা করে, তাহলে এক ক্লাসে আমি 2টা টপিকও কভার করতে পারবো না, কারণ এটা তো অনেক কোড লেখা লাগে, ঠিক আছে? মানে প্রত্যেকটা অনেক কোড লেখা লাগে, কিন্তু প্রত্যেকটা কোড ধরে ধরে লিখতে হয়। আর আমি যদি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কোড করি, তাহলে আমি কিছু অ্যাডভান্টেজ, মানে একটু দ্রুত আগাইতে পারবো। এই, হ্যাঁ বলেন, জি। হ্যাঁ, হ্যাঁ, লিঙ্ক দিতে হবে না, আপনি খেয়াল করেন, আপনি লেখেন PIXIE, পিক্সি, PIXIE, পিক্সি কালার পিকার ডাউনলোড। আপনি শুধু এটা লেখেন PIXIE, এই বানানটা ভুল হলে সমস্যা। হ্যাঁ, পিক্সি কালার পিকার। আরেকটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এই যে আমি নোটপ্যাড প্লাস প্লাস লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ব্রাউজার ক্লোজ করলে কিন্তু চলে যাবে, আমি এখন তাড়াতাড়ি এটাতে ইয়ে করেন, হ্যাঁ।
এই যে নোটপ্যাড প্লাস প্লাস লিঙ্কটা দিলাম, যা। হুম। আর হচ্ছে পিক্সি, পিক্সির জন্য PIX, এই যে পিক্সি কালার পিকার, স্পেলিংটা ঠিক রাখবেন, হ্যাঁ, PIXI পিক্সি। এই যে netwire.com, এই যে এখান থেকে আপনারা এজ এ পোর্টেবল অ্যাপ্লিকেশন EXE এটা ডাউনলোড দেবেন, 11 কিলোবাইট মাত্র, হ্যাঁ। আমি তারপর এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দুটাতে ক্লিক করেন, ডাউনলোড হইতে 1 মিনিট 2 মিনিট সময় লাগবে। তাহলে এই দুইটা সফটওয়্যার আর হচ্ছে ব্রাউজার, এইটুকুই ডাউনলোড করবেন। কিসের কথা বলতেছিলেন? আপনার কথা এখনো স্পষ্ট না, এখন আবার একটু বোঝা যাচ্ছে, আপনার মানে কথা স্পষ্ট না। আচ্ছা আচ্ছা, আর কি বলবো, এই যে 3টা সফটওয়্যার ডাউনলোড করবেন, এই তো ডাউনলোড করে ইনস্টল করে রাখেন, আর ভিডিওটা আপনি দেখে নিন পরবর্তীতে যদি কনফিউশন থাকে, হ্যাঁ। এই এই তো এনভায়রনমেন্ট সেটআপ। আর হচ্ছে এই যে ইয়ে থেকে হিডেন ফাইলটা ওপেন করে নেবেন, এটাই। এই যে হিডেন, আপনার তো উইন্ডোজ 10 না 7 কোনটা? এই 10 হলে শুধু যখন কোনো ফোল্ডার, যে কোনো একটা ফোল্ডার ওপেন করবেন, করলে দেখবেন এখানে শেয়ারের পাশে ভিউ একটা আসবে, হ্যাঁ, ভিউ। এই ভিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশন, এটাকে এটাকে চেক করে রাখবেন, মানে টিক চিহ্ন যাতে দেওয়া থাকে, টিক চিহ্নটা যাতে দেওয়া থাকে, এইটুকুই এনভায়রনমেন্ট সেটআপ, আর কিছুই না। হ্যাঁ, এটা করলে ওই যে যখন কোনো ফাইলের নাম নেবেন তখন .txt লেখাটা আসবে, ঠিক আছে, মানে এক্সটেনশনটা আসবে, এই। তাহলে আমি আপনাদের এই যে ক্লাসের ইয়েটা আপলোড করে দিচ্ছি, হ্যাঁ। এই আপনাদের যে আজকের যে কোডটা, যদিও অল্প একটু কোড, হ্যাঁ, এর এর সাথে আমি আপনাদের যে মডিউলটা আছে না, হ্যাঁ, এটা যখন ডাউনলোড দিবেন তখন ভিতরে মডিউলটা সবসময় পাবেন, হ্যাঁ। মডিউলটা দিয়ে দিব। আমি একটু লাইনে থাকেন, আমি দেখাই দিচ্ছি, এটা না, অথবা কারো যদি ইমার্জেন্সি তারা থাকে, আপনারা মানে লিভ নিতে পারেন, আমি শেষ মুহূর্তে ক্লাসের শুধু কোডটা একটু কোথায় গিয়ে দেখবেন এটা দেখাই দিচ্ছি আর কি, যে কোডটা কিভাবে পাবেন, আপনাদের কোডগুলো। গিট, সরি, এগুলো আপনাদেরকে শিখতে হবে না, হ্যাঁ, এগুলো জাস্ট একটু দেখেন। ক্লাস 1 আজকে, হ্যাঁ, ক্লাস 1। প্রথমে একটু ইনিশিয়াল করতেছি, তো এখানে 2-1 মিনিট একটু সময় বেশি লাগতেছে, এরপর থেকে আমার ক্লাস শেষ হলে জাস্ট আমি একটা ক্লিক দিলেই আমার এগুলো সব আপলোড হয়ে যাবে, হ্যাঁ। আমি এটা ইনিশিয়াল করে দিচ্ছি এবং গ্রুপে এটার পোস্টও আমি দিয়ে দিব। আচ্ছা, আমি ভিডিওটা অফ করে দিতে পারি, ভিডিওটা এখন আর মোস্ট ইম্পর্টেন্ট না।